একদিনে কমপ্লিট করতে পারিনি, এজন্য ২ দিন করতে হয়েছিল। সেই হিসেবে ৫ম। আর ধারাবাহিকতায় এটা ৪র্থ ক্লাস। তো আমাকে একজন একটু কনফার্ম করেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? প্লাস আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের যদি সাউন্ড ক্লিয়ার হয়, তাহলে আমি শুরু করতে চাচ্ছি। আর যদি শুনতে কষ্ট হয় বা কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে অবশ্যই সঙ্গে, সঙ্গে জানাবেন আপনারা। ঠিক আছে? আমি তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি। তো আমাদের যে ৭ টা ক্লাস করতে চাইছিলাম, তার মধ্যে এটা আজকে ৪র্থ ক্লাস। আর আজকের এই ৪র্থ ক্লাসে আমরা অ্যাটমসফিয়ার আর প্রাইমারি ফিজিক্স নিয়ে আলোচনা করব। আসলে অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল সংক্রান্ত কিছু আলোচনা প্লাস আমাদের প্রাইমারি ফিজিক্স। অর্থাৎ আজকে আলোচনা করলে আমাদের ফিজিক্সের যে অংশটুকু এটা মোটামুটি শেষ হয়ে যাবে। আমরা ১ম থেকে আইসিটি শেষ করছি। তারপরে ফিজিক্সের টুকু আমরা বলার চেষ্টা করছি। সাউন্ড, তারপরে লাইট ইত্যাদি, ইত্যাদি। তো আজকে দেখেন আপনারা প্রাইমারি ফিজিক্সের মধ্যে আ আমাদের অন্যান্য যে চ্যাপ্টার গুলো ছিল না সবগুলো একবারে নাম লিখে রাখছে। মোশন, গতি, ফোর্স, বল, ওয়ার্ক মানে কাজ, ক্ষমতা, শক্তি, তাপমাত্রা ইত্যাদি। 9-10 এর সায়েন্স বিজ্ঞান বইয়ে যে চ্যাপ্টার গুলো আছে সবগুলোর একটা, একটা করে নাম দিয়ে রাখছে এরকম একটা ব্যাপার। আর আমাদের অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল নিয়ে বায়োস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার ইত্যাদি কি, কি এই বিষয়গুলো। তো আমরা আজকে মেইনলি প্রিভিয়াস প্রশ্নগুলোর আলোকেই আজকের আমি লেকচারটা সাজিয়েছি। যে আজকে মোটামুটি ক্লাসটা করলে আমরা আ প্রিভিয়াস কি ধরনের কোয়েশ্চেন আসতেছে, আমরা কিভাবে আনসার করব, এগুলো আসলে এই বিষয়টা আমি মেইনলি আলোচনা করব। তো প্রিভিয়াস কি, কি প্রশ্ন আসছে আমরা সবগুলো না বলে কিছু সংখ্যক একটু বলি আগে। পরে আমরা ক্লাসের শেষের দিকে প্রতিটা প্রশ্নের উত্তর কি হবে, ক্লাস করার পরে আবার বলব যে আমাদের ক্লাস লেকচারের মধ্যে আছে কিনা। আমি ইচ্ছাকৃতভাবে ২ ১ টা প্রশ্নের উত্তর রাখিনি। দেখা যাক ওগুলো পারা যায় কিনা। তো ১ম টায় প্রশ্ন ছিল যে মানবদেহের উপরে বায়ুর চাপ কত? এটি কিভাবে নিয়ন্ত্রণ আমরা করি? তারপরে লিফটে ওজনহীন অনুভব করি কখন বা করি কিনা? এইরকম একটা বিষয়। এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন। দাঁড়িপাল্লায় মাপলে বস্তুর ভর পৃথিবী ও চাঁদে সমান হবে কেন? তাহলে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে দেওয়া যায়? আবার পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত হবে? মেরু অঞ্চলে আর বিষুবীয় অঞ্চলে জি এর মান ডিফারেন্স কেন? সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক, কসমোলজি, কসমিক রে ইত্যাদি সম্পর্কে, ঋতু পরিবর্তন, ওজোন, গ্রিন হাউস ইফেক্ট মেইনলি এই বিষয়গুলোই আমি আলোচনা করব। তো আমি শুরুতেই মানে কিছু বিষয় পড়াই, তারপরে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা মনোযোগের সঙ্গে ক্লাসটা উপভোগ করবেন। তো আমি মেইন লেকচারে যাওয়ার আগে আরেকবার একজন একটু কনফার্ম করেন আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আ আচ্ছা, আমরা মেইন আলোচনা যাওয়ার আগে কিছু, কিছু পয়েন্ট আমরা জেনে নেব। এগুলো পরীক্ষায় প্রতিটাই আসবে তা না। আসলে কিছু, কিছু বিষয় জানতে হয় প্রশ্ন উত্তর করার জন্য। ডিরেক্টলি এভাবে আসবে না। হয়তো আপনার অন্য ব্যাখ্যার জন্য এগুলো দরকার হয়। যেটাকে বলে কনসেপ্ট দরকারে আরকি। তো আমরা আমি ১ম এ এখানে একটা আ জিনিস লিখছি সেটা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি, ভেক্টর রাশি। যারা সায়েন্সে পড়েননি তারা হয়তো এগুলোর নাম কখনো নাও শুনতে পারেন। আ তো ঘাবড়ানোর কিছু নাই। আমি বলে দিচ্ছি এই বিষয়গুলো কি। স্কেলার রাশি হচ্ছে আমি কিছু উদাহরণের মাধ্যমে বলি। আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি এখন কয়টা বাজে? একজন বলবেন যে রাত ৯ টা বাজে। তাহলে আরেকটা প্রশ্ন যদি আমি করি, এখন আপনি কোথায় থাকেন? আপনি বললেন আমি ঢাকায় উত্তরায় থাকি। এখন উত্তরায় থাকি বললেই আপনার বাসা পর্যন্ত আমার যাওয়া সম্ভব না। কারণ উত্তরা তো একটা বড় জায়গা। উত্তরার একটা পয়েন্ট বললেন যে অমুকের আ নাম্বার সেক্টর। আচ্ছা, ওই সেক্টরে আমি গেলাম। যাওয়ার পর বললেন অমুকের দোকান। অর্থাৎ বা আমি বললাম যে অমুকের দোকান থেকে আমার বাড়ি ১০০ মিটার দূরে। ১০০ মিটার দূরে বললেই তো আমার বাড়ি যাইতে পারবেন না। ১০০ মিটার তো চারদিকে ১০০ মিটার যাওয়া যায়। তাই না? আবার ঘড়ির টাইমটা যখন জিজ্ঞাসা করলাম তখন বললেন ৯ টা। তাহলে ৯ টা যখন বললেন আপনার কিন্তু বোঝা শেষ, বুঝে গেলেন যে ৯ টা মানে ৯ টা বেজে গেছে। এখানে আপনার কোন দিকে এটা তো বোঝার দরকার নাই। ঘড়ির কাঁটা কোন দিকে হেলে আছে না কি আছে। এতে তো দেখার তো দরকার নেই। ৯ টা বলছে মানে আপনার যে আইডিয়াটুকু বোঝার দরকার সেটা বুঝে গেলেন। তার মানে আবার
আমি বললাম যে মনে করেন কালাম নামে একটা ব্যক্তির দোকান আছে আপনার বাড়ি থেকে 100 মিটার দূরে। বললাম যে কালামের দোকান থেকে আমার বাড়ি 100 মিটার দূরে। বললে কিন্তু কেউ আপনার বাসায় যেতে পারবে না। কালামের দোকান থেকে চারদিকে 100 মিটার দূরে বিভিন্ন বাসা আছে। চারদিকে 4টা বাসায় যাওয়া বা অনেক বাসায় যাওয়া সম্ভব 100 মিটার দূরে। এখন বলতে হবে যে কালামের দোকান থেকে ঠিক হাতের ডান দিকে বা উত্তর দিকে 100 মিটার দূরে যে বাড়িটা, এটা দিক যখন বলবো আমি, তখন ঠিকই আমার বাসাটাই বা আপনার বাসায় আমি যাইতে পারবো যে ডান দিকে বা উত্তর দিকে বা দক্ষিণ দিকে ইত্যাদি। তাহলে ঘড়ির সময়টা জানার জন্য আমাদের কিন্তু কোনো দিকের দরকার হলো না, খালি মান বললেই বোঝা গেল। বা আপনার ওয়েট কত, 50 কেজি, বুঝে গেলাম এখানে। যদিও ওয়েট আমরা বলতেছি, এটা ওজন না, আমরা ভর মাপি, তো ওটা আলোচনা আমি পরে করব। তাহলে এই যে সময়, ভর, আহ যেগুলো আমরা বলতেছি খালি পরিমাণ বললেই বা সংখ্যা বললেই বুঝতে পারতেছি, শুধু মান দিয়ে প্রকাশ করা যায় যেগুলোকে, দিকের দরকার হয় না, সেগুলোকে বলা হয় স্কেলার রাশি। আর যে জিনিসগুলো বুঝতে গেলে যেমন আমরা বাসার কোন দিকে অবস্থান, একটা নির্দিষ্ট অবস্থান, এরকম ত্বরণ, বল, ওজন। আমি কিন্তু একটা বললাম যে ভর, আপনার ওয়েট কত, ওয়েট মানে ওজন, কিন্তু আমি ওয়েট শব্দটি ভর অর্থে ইউজ করতেছি। ওজন আর ভরের মধ্যে পার্থক্য আছে, আমরা আজকেই জানবো সেটা, বা অলরেডি যে জেনে থাকেন সেটা আর একটু ক্লিয়ার হবে আর কি। তো 20 কেজি বা 50 কেজি ওজন বুঝে ভর আমরা বুঝলাম, আবার ঘড়ির টাইম 9টা বাজে। তাহলে এগুলো হচ্ছে স্কেলার রাশি, যেগুলোর জন্য দিকের প্রয়োজন হয় না, শুধু মান দিয়েই প্রকাশ করা যায়। আর যে রাশিগুলোকে প্রকাশ করতে গেলে আমাদের মান জানলেই হবে না, যেমন আমার বাসার অবস্থান, তো দিকেরও দরকার আছে, সেগুলোকে বলা হয় ভেক্টর রাশি। খুবই সিম্পল বিষয়। ঠিক আছে, এই চিত্রটার দিকে যদি আপনারা খেয়াল করেন, এটা হচ্ছে আপনার বাসা বি পয়েন্টে, আর এ হচ্ছে পয়েন্ট হচ্ছে আমার বাসা। আমার বাসা থেকে আপনার বাসায় যাব, কিন্তু রোড হচ্ছে এদিক দিয়ে, এই যে রোড, এই বরাবর ঘুরে আসলাম। তাহলে আমাকে অনেকটা পথ, মনে করেন 5 কিলোমিটার পথ হেঁটে আসতে হলো এখানে, বা গাড়ি নিয়ে আসলাম। কিন্তু এদিক দিয়ে রাস্তা নেই, মনে করেন একটা জলাশয় বা নদী কিছু একটা আছে। তাহলে এই বরাবর আসতে পারলে তো আমার বাসা, আপনার বাসায় যাইতে আমার মাত্র 1/2 কিলোমিটার হলেই হতো, বা 1 কিলোমিটার হলেই হতো, 5 কিলোমিটার ঘুরতে হতো না। এই যে 5 কিলোমিটার ঘুরে আসলেন, এই পথটা, এটা হচ্ছে দূরত্ব। ঠিক আছে। আর এই ডিরেক্ট এ থেকে বি পর্যন্ত ডিরেক্ট যে যদি সংযোগ থাকতো, ডিরেকশন এ থেকে বির দিকে, তাহলে এটা হচ্ছে সরণ। ঠিক আছে। আর রাস্তাটা যদি সরল হতো, অর্থাৎ আপনার বাসায়, আমার বাসায় এখানে, আপনার বাসায় এখানে, তাহলে এখান থেকে এখানে আসলাম ডিরেক্ট, তাহলে সোজা রাস্তা, তাহলে এটাই দূরত্ব বুঝাইতো, আবার এটাই সরণ বুঝাইতো। কিন্তু আপনার বাসায় এখানে, আমার বাসায় এখানে, আমার ঘুরে আসতে হলো, তাহলে দূরত্বটা বুঝাবে যে পথ ধরে আসলেন সেটা, আর সরণটা হচ্ছে এই যে এই দিকে, যে দিক বরাবর আছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে দূরত্ব আর সরণের মধ্যে একটা হচ্ছে স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। তাহলে দূরত্বটা হচ্ছে আমাদের স্কেলার রাশি, কারণ এটা দিকের উপর নির্ভর না, কতটুকু পথ গেলাম আমরা। আর অনুরূপভাবে সরণটা একটা ডিরেকশন, এই বরাবর সংক্ষিপ্ত পথ, ডিরেক্ট যে দূরত্ব, এটা হচ্ছে একটা স্কেলার রাশি, ভেক্টর রাশি সরণ, আর দূরত্বটা স্কেলার রাশি। তাহলে আমরা স্কেলার রাশি, ভেক্টর রাশি সম্পর্কে জানলাম। তাহলে স্কেলার রাশি শুধু মান দিয়ে প্রকাশ করা যায়, দিকের দরকার হয় না। আর ভেক্টর রাশি মানে হচ্ছে যেগুলো প্রকাশ করতে গেলে মান, দিক দুইটাই দরকার হয় আমাদের, যেমন সরণ, বেগ, ত্বরণ, তড়িৎ প্রাবল্য ইত্যাদি ইত্যাদি। আপনাদের নৈবিত থেকেও আসতে পারে অনেক সময়। তাহলে ত্বরণটা কি? ত্বরণটা হচ্ছে আপনি মনে করেন একটা গাড়ি নিয়ে আপনার আমার বাসায় আসতেছেন, বা অন্য কোনো দিকে যাচ্ছেন আর কি। তাহলে আপনি সময় সাপেক্ষে তার আপনার গাড়ির স্পিড বাড়াচ্ছেন। স্পিড যদি বেগকে ভি বলি আমি, অর্থাৎ ইউ বেগ নিয়ে স্টার্ট করলেন, স্টার্টিং করলেন ইউ বেগ নিয়ে, আর যাইতে যাইতে বেগ বাড়াইতে বাড়াইতে ভি হলো। আর কতটুকু সময়ের মধ্যে, টি সময়ের মধ্যে। তাহলে বেগ, শেষ বেগ মানে পরের বেগটা হলো ভি, আর আগে ছিল ইউ, তাহলে এটা হচ্ছে পার্থক্য। হ্যাঁ, তাহলে পার্থক্য বের করলাম, কতটুকু বেগ চেঞ্জ হইলো। মনে করেন 0 ডিগ্রি, 0 মিটার পার সেকেন্ড বেগ থেকে আপনি গতি বাড়াইতে বাড়াইতে 10, এটা মাইনাস ইনভার্স 1 আর কি। মনে করেন শেষে এসে 10 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে 10 মিটার হারে বাড়তেছে, এরকম গতি আর কি। তাহলে এটা হচ্ছে আদি বেগ, শেষ বেগ। আর এটা হচ্ছে আদি বেগ, মানে স্টার্টে কত বেগ নিয়ে করছিলেন আপনি। যদি আপনি, গাড়ি তো প্রথমে বন্ধই থাকে তাই না, 0 বেগ থেকে স্টার্ট করি আমরা, ধীরে ধীরে বাড়ে। তাহলে টি সময়ের মধ্যে কতটুকু বেগ চেঞ্জ হইলো, অর্থাৎ সময় সাপেক্ষে যে বেগের পরিবর্তন, অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। ঠিক আছে। তাহলে বেগের পরিবর্তন যদি না হতো, অর্থাৎ দেখা গেল যে আপনার এমন একটা পজিশন, এই জায়গা থেকে এখানে পর্যন্ত বেগ বাড়াইছেন আপনি, তারপরে এখানে এসে বেগ হয়েছে 10 মিটার পার সেকেন্ড, তারপরে আপনি গাড়ির আর বেগ বাড়াচ্ছেন না, মানে আপনি মোটরসাইকেলের
চালান আর গাড়ি চালান, আপনি একইভাবে ওই একই বেগেই যাচ্ছেন আর কি। তা এই পয়েন্ট দুটার কথা যদি আমরা কল্পনা করি, আমরা এটা না, এটা ভুলে গেলাম, এখানে জিরো ছিল, এই দুটার বেগ তো আমরা নির্ণয় করে দেখলাম। 10 থেকে জিরো বিয়োগ মানে এই যে শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ, এই দুটা পয়েন্টের জন্য এ পয়েন্ট, এটা মনে করেন বি পয়েন্ট। হ্যাঁ, তাহলে আমরা বি পয়েন্টে 10 ছিল আর এ পয়েন্টে ছিল জিরো, আর সময় ছিল মনে করেন 2 সেকেন্ড, কথার কথা এ থেকে বিতে যাইতে। তাহলে ভাগ করলে 5 আসতেছে, এটাই হচ্ছে ওই এ থেকে বিতে যাওয়ার জন্য যে ত্বরণ। এখন আমরা চিন্তা করছি বি থেকে সি তে যাচ্ছি, এখানেও যা বেগ ছিল গাড়িটা ওই সুষম ভাবে ওই 10 বেগেই যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে, আদি বেগও শেষ বেগও 10, মানে এ বি আর সি পয়েন্টের সাপেক্ষে চিন্তা করেন, এই দুটা পয়েন্ট, শেষ বেগও 10, আদি বেগও 10, আর সময় মনে করেন 2 সেকেন্ড 4 সেকেন্ড যাই দেন না কেন, উপরে তো 10 থেকে 10 বিয়োগ করলে জিরো আসতেছে। তাহলে জিরোকে যে কোনো কিছু দ্বারা ভাগ করলে আমাদের ভাগফলটা জিরোই হবে। তার মানে বোঝা যাচ্ছে গাড়ি চালানোর সময় যদি সুষম ভাবে যাই আমরা, যতটুকু রাস্তা সুষম ভাবে যাচ্ছি ওই জায়গাতে কোনো ত্বরণ হচ্ছে না। তাহলে ত্বরণ হতে গেলে অবশ্যই বেগের সবসময় চেঞ্জ করতে হবে, সেটা আপনি বেগ কমাইতে পারেন বাড়াইতে পারেন, শেষ বেগ যে সবসময় বেশি হবে তা না। হ্যাঁ, আপনি মনে করেন অনেক হাই স্পিডে যাচ্ছেন, যাইতে যাইতে আপনি শেষ পর্যন্ত কি করতে পারেন, আপনার গাড়িটাকে স্লো করতে পারেন। মনে করেন মোটরসাইকেল অনেক স্পিড 100 মিটার/সেকেন্ড যাচ্ছেন, পরে একটু স্লো করলেন, তাহলে এই ক্ষেত্রে তো আপনার শেষ বেগ হলো মাত্র 10, শেষ বেগটা তো যেহেতু আগে সূত্রের, আর আদি বেগ ছিল 100, তাহলে এখানে এক্ষেত্রে তো নেগেটিভ আসবে তাই না, সময়ের মান মনে করেন 10 সেকেন্ড হিসাবে সুবিধার জন্য, তাহলে উপরে বিয়োগ করলে -90/10, তাহলে -9 আসতেছে। তাহলে এটাকেও ত্বরণ বা মন্দন বলা হয় আর কি, অর্থাৎ গাড়ি মন্থর করতেছেন গতিটা। তাহলে আমরা ত্বরণ জানলাম যে সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। তবে যদি বেগ চেঞ্জ না হয়, অর্থাৎ একই বেগে যদি একটা জিনিস যায় গাড়ি বা যে কোনো কিছুই, তাহলে ও ত্বরণ, ওটাকে বলে সমবেগ, একই বেগে যাওয়া মানে সমবেগে যাচ্ছে, তাহলে ওর ত্বরণ থাকবে না। ঠিক আছে, এইগুলো হচ্ছে ত্বরণের ব্যাপার। আর মন্দন মানে যদি বেগের পরিবর্তনের হারটা নেগেটিভ হয় সময় সাপেক্ষে, অর্থাৎ বেগ কমে যাচ্ছে ধীরে ধীরে, সেটা হবে মন্দন। আমরা কিন্তু কনসেপ্ট শেখার চেষ্টা করতেছি, ধীরে ধীরে অন্য বিষয়গুলো আমরা আলোচনা করব। এরপরে আসেন বল। বল বলতে আমরা ফোর্স, ইংরেজি বললে বুঝতে পারবেন, বল বলতে তার গোল কোনো কিছু না। তাহলে ফোর্স মানে একটা জিনিসের উপর আপনি শক্তি প্রয়োগ করতেছেন এই আর কি। আচ্ছা, আমার এখানেও চিত্র আছে, এই যে একটা লোক এই গায়ের জোর দিয়ে এই ওয়ালটাকে ঠেলতেছে, তাহলে এটা হচ্ছে ফোর্স। এই জিনিসটাই ফোর্স, যে আপনি শক্তি প্রয়োগ করতেছেন। তাহলে ফোর্স জিনিসটাকে ডিফাইন এইভাবে করা হয়েছে, যা একটা স্থির বস্তুর উপর বল প্রয়োগ করে, মানে না, বল তো ডেফিনিশনই তো বলে দিচ্ছে, তাহলে বল তো বলা যাবে না। তাহলে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে, মানে ক্রিয়া মানে কাজ করে, সেটা কি গতিশীল করে বা করতে চায়, গতিশীল করে বা করতে চায়, মানে করতেই পারবে তা কিন্তু না। এই লোকটা ওয়ালকে ধাক্কাচ্ছে, ওয়ালকে আর সরবে? সরবে না। তার মানে সে কি বল প্রয়োগ করলো না? অবশ্যই করছে। তার মানে বলের ডেফিনেশনে শুধু স্থির বস্তুকে গতিশীল, মানে আপনি একটা বলকে ছুঁড়ে মারলেন, মানে একটা ক্রিকেট বল বা ফুটবলকে ছুঁড়ে মারলেন, এটাই যে বল প্রয়োগ করছেন তা না। আপনি দেওয়াল ধাক্কা দিচ্ছেন, এখানেও বল প্রয়োগ করছেন আপনি। ঠিক আছে, তাহলে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে, স্থির বস্তুটাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর দিক পরিবর্তন করে বা করতে চায়। মনে করেন একটা বল আসতেছে, ফুটবল, তাহলে আপনি একটু পা দিয়ে আলতো করে একটু হালকা টাচ দিলেন, এদিকে আসলো বল, প্রথম এদিক দিয়ে আসতেছিল, আপনি পা দিয়ে একটু ঠোকা দিয়ে এদিকে আনলেন, তার মানে এটা গতিশীল বস্তুর আপনি খালি দিকটা পরিবর্তন করলেন। বা অনেক দেখা গেল যে একটা গাড়ি যাচ্ছে, এখন গাড়িকে যদি আপনি একটা লাথি দিয়ে দিক পরিবর্তন করতে চান, তাহলে কি হবে? হবে না, কারণ গাড়িকে তো লাথি দিয়ে আপনার কতটুকু আর বল দিতে পারবেন আপনি ওখানে। তাহলে কিন্তু আপনি তার মানে কি বল প্রয়োগ করেন না গাড়ির উপরে? অবশ্যই করছেন। তাহলে কিন্তু তার মানে বোঝা যাচ্ছে বল প্রয়োগ করছেন আপনি, কিন্তু কাজ হয় নাই আর কি। তার মানে ডেফিনেশনটা এভাবে যে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল বস্তুটার দিক পরিবর্তন করে বা করতে চায়, সেটাকে আমরা বল বলি। ঠিক আছে, তাহলে বল মানে হচ্ছে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করে বা করতে চায়, আর গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল বস্তুর দিক পরিবর্তন করে বা করতে চায়, তাকে বলা হয় বল। আর বল আপনি যদি একটা বস্তুকে দেন, ওই বস্তুটা আপনার উল্টা দিকে যে ফোর্সটা প্রয়োগ করে, সেটার হচ্ছে মানে অ্যাকশন রিয়াকশন, তাই না? অ্যাকশন ফোর্স আর এটা হচ্ছে রিয়াকশন ফোর্স, প্রত্যাবর্তী বল যাকে বলতে পারি আমরা বাংলায়। ঠিক আছে, তাহলে আমরা বলের ডেফিনিশনটা জানলাম। এখন আমরা নিউটনের বেসিক 3টা সূত্র জানবো। এখন বলতে পারেন যে এগুলো আমরা কেন পড়তেছি বা এগুলো কি আসলে কোথায় কাজে লাগবে? এগুলো আসলে কোথাও না কোথাও কাজে লাগবে, কারণ এই যে মোশন, গতি, ফোর্স ইত্যাদি কিন্তু সিলেবাসের অংশ। কখন কোনটা দিবে বলা যায় না।
প্লাস এগুলো হচ্ছে অনেকটা বেসিক কথাবার্তা, সায়েন্সের কোনো গভীর এর অংশ না। এগুলো জানতে হবে আমাদের আর কি। সে নৈর্ব্যক্তিকের জন্য হোক, লিখিতের জন্য হোক বা কনসেপ্টের জন্য হোক, কোথাও না কোথাও আমরা অ্যাপ্লাই করতে পারবো বিষয়গুলো। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এগুলো কিন্তু সিলেবাসের অংশই। হ্যাঁ, আমি একেবারে বেশি গভীরে যাচ্ছি না বা ভিতরে যাওয়ারও দরকার নেই আপনাদের। তাহলে নিউটন গতির ৩টা সূত্র উনি দিয়েছেন। আমি সূত্রগুলো আমার এখানে চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। এখন একটা বস্তু যদি স্থির থাকে, তাহলে তাহলে একটা স্থির বস্তুর উপর যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি, বাহির থেকে কোনো বল প্রয়োগ না করি, তাহলে ওই স্থির বস্তুটা চিরকালই স্থির থাকবে। অথবা একটা গতিশীল বস্তুর উপরে যদি আমরা কোনো বল প্রয়োগ না করি, ওই বস্তুটা চিরকাল গতিশীল থাকবে। এখন বলতে পারেন যে এটা প্রথমটা না বুঝলাম, যে স্থির বস্তু ফেলে রাখছি সারা জীবন পড়েই থাকবে, কিন্তু গতিশীল বস্তু সারা জীবন চলতেই থাকবে। ওর যে তেল শেষ হয়ে যায় বা শক্তি শেষ হয়ে যায়, একটা বল কি সারা জীবন একবার গড়া শুরু করলে গড়তেই থাকবে? আহ হ্যাঁ, গড়তেই থাকবে, কিন্তু সেটা পৃথিবীতে না। কারণ পৃথিবীতে কেন না? কারণ পৃথিবীতে আপনার একটা বল যখন গড়তেছে, রাস্তার উপর দিয়ে গড়তেছে বা মাঠের উপর দিয়ে, তখন এই ঘাসের সাথে ওর ঘর্ষণ হচ্ছে, হ্যাঁ, ঘষা খাচ্ছে যাকে বলে, আবার পৃথিবী টানতেছে ওকে। তাহলে এখানে তো ওকে বাধা দিচ্ছে, ও ঘর্ষণের কারণে ও যেতে পারতেছে না, তাই না? তো এই জন্য তো আহ, আটকে যাবে ধীরে ধীরে, ঘর্ষণের কারণে আটকে যাচ্ছে বা পৃথিবীর আকর্ষণে। তাহলে আহ মহাকর্ষের যদি এমন, মহাবিশ্বে এমন কোনো বিন্দুতে যায় যেখানে চারদিক থেকে কোনো, সবাই টানতেছে, মহাবিশ্বের প্রতিটি বস্তু যেহেতু টানে, কিন্তু এমন একটা জায়গায় গেলাম, চাঁদ আর পৃথিবীর মাঝ, এমন একটা পয়েন্টে যেখানে চাঁদের আকর্ষণ আর পৃথিবীর আকর্ষণ সমান, মানে দুইটা যদি আকর্ষণ সমান বিপরীত হয়, তাহলে তো ওই জায়গাতে আসলে আলটিমেট কোনো আকর্ষণই নাই। তাহলে ওই রকম জায়গায় গিয়ে একটা জিনিসকে যদি আপনি ছুঁড়ে মারেন, সারা জীবন ধরে ওই বস্তু ওই পয়েন্ট ধরে আগাইতেই থাকবে, মানে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। তার মানে প্রথম সূত্রটা হচ্ছে স্থির বস্তুর উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, তাহলে ওই স্থিরই থাকবে চিরকাল। আর গতিশীল বস্তু যদি কোনো বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হয়, সে চিরকাল গতিশীলই থাকবে। এটাই হচ্ছে প্রথম সূত্র। ঠিক আছে? বাহ্যিক কোনো অবস্থার পরিবর্তন না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। সেটা পৃথিবীর কনসেপ্টে না, যেখানে বাহ্যিক কোনো বল, বাধা, সে ঘর্ষণ হোক বা অন্য কোনো বাধা হোক, থাকবে না, সেই সকল জায়গার ক্ষেত্রে বলা হয়েছে। খুবই সহজ সূত্র, যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, বাহ্যিক অবস্থার পরিবর্তন না করলে, শুধু বল প্রয়োগই না, অবস্থা বলতে পারি আমরা, কি বাহ্যিক কোনো অবস্থার পরিবর্তন না করলে একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। এটা প্রথম সূত্র। আর দ্বিতীয়টা হচ্ছে, হ্যালো, আমার এখানে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে একটু নেটের ডিস্টার্ব হচ্ছে। আহ তারপর আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা? এখন কিছুক্ষণ তো ছিল না। আহ, বিদ- এখন কি শুনতে পাচ্ছেন? যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু মনে হয় স্লো কথা বলতে হবে, কারণ আহ মোবাইলের নেট শেয়ার করতেছি ল্যাপটপে। আর তারপরেও যদি কোনো সময় ডিস্টার্ব হয় আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন, আমি তাহলে অন্য কোনো ব্যবস্থা নিবো আর কি। আপাতত ক্লাস চালানো যাবে তো এই রকম স্পিডে বা এরকম ভাবে? জি স্যার, সুন্দর শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। তাহলে আমরা যাই আবার। ইলেকট্রিসিটি ডিস্টার্ব করে না, কিন্তু ইদানিং করতেছে। যাই হোক, তাহলে আমরা প্রথম সূত্রটি জানলাম। তাহলে প্রথম সূত্রটি হচ্ছে, বাহ্যিক কোনো অবস্থার পরিবর্তন না করলে বা বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, চিরকাল বস্তু চিরকাল গতিশীল থাকবে। ঠিক আছে? আচ্ছা, আমার দ্বিতীয় সূত্রটা হচ্ছে ভর বেগের পরিবর্তনের হার। আসলে ভর আর বেগ গুণ করলে যেটা পাওয়া যায়, সেটাকে বলা হয় ভর বেগ। তো আমরা এত গভীরে যাব না, তো আপনাদের জন্য তো গভীর জিনিস দরকার নেই। মনে করেন বেগ ভি, আর হচ্ছে ওই যে একটু আগে বললাম না, আদি বেগ ইউ, শেষ বেগ ভি। তাহলে আমরা যদি ভর দিয়ে গুণ করি এটা, মনে করেন আদি বেগকে ভর দিয়ে গুণ করলাম, আদি ভর বেগ, এটা শেষ ভর বেগ। হ্যাঁ, এখন যদি শেষ ভর বেগ থেকে আদি ভর বেগটা আমরা বিয়োগ করি, ভরবেগের পরিবর্তন, এখন হার মানে সময়ের সাপেক্ষে কতটুকু পরিবর্তন হলো। ঠিক আছে? তাহলে এই যে ভরবেগের পরিবর্তনের হার, এর কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভর তো আসলে চেঞ্জ হয় না, চেঞ্জ হয় বেগ। আর বেগ চেঞ্জ হওয়া মানে ভরবেগ চেঞ্জ হওয়া।
ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ আপনার একটা বস্তুকে যত বেশি বল প্রয়োগ করব, তাহলে ওর ভরবেগ, আসলে ওর বেগ চেঞ্জ হবে, ওর ভরবেগের পরিবর্তনের হার ওর বলের উপর নির্ভর করে। যত বেশি বল প্রয়োগ করব, তাহলে ওর ভরবেগটা বেশি হবে, পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে ভরবেগের পরিবর্তন হার এর প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, সমানুপাতিক চিহ্ন না দিয়ে আমি ডাইরেক্ট সমান দিলাম। ধ্রুবকটা আপনারা ইগনোর করেন আপাতত বোঝার সুবিধার জন্য। তাহলে একটু আগে আপনাদের দেখাইলাম যে ভি মাইনাস ইউ বাই টি সমান ত্বরণ, বেগের পরিবর্তনের হার। আমি কি লিখছিলাম কিনা আমি জানি না, যে ভি মাইনাস ইউ বাই টি লিখছিলাম, এটা অন্তত লিখছিলাম। এটা যে বেগের পরিবর্তনের হার, এটাকে ত্বরণ বলতাম আমরা, তাই না? এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে আপনারা লক্ষ্য করেন এম কমন যদি আমরা নেই, এখান থেকে এম কমন নিলাম, তাহলে এখান থেকে এমটা কাটা, তাহলে ভি মাইনাস ইউ বাই টি থাকতেছে। তাহলে আমরা ভি মাইনাস ইউ বাই টির পরিবর্তে কিন্তু আমরা এ বসাইতে পারতেছি, আর এমটা কমন নিয়েছি আমরা ওখান থেকে। তাহলে এফ সমান এম এ, এটা একটা সূত্র। তো আমাদের এতটুকু এই সূত্রর ব্যাখ্যা দরকার নেই, অর্থাৎ সূত্র পরীক্ষায় তারা আপনার আসবে না, কিন্তু কি কনসেপ্ট আসবে সেটা হচ্ছে আমার তৃতীয় সূত্রটা, যে ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন এই জন্যই তো বলে যে আপনি একটা পৃথিবীকে যদি একটা লাথি দেন, হ্যাঁ, তাহলে পৃথিবীও আপনাকে সমান পরিমাণ বল প্রয়োগ করবে। ঠিক আছে, বা একটা দেওয়ালে আপনি লাথি দিলেন, এই দেওয়ালটা আপনাকে সমান পরিমাণ বাধা প্রয়োগ করবে, বল। কিন্তু দেওয়ালে বাড়ি খেয়ে আপনি ছিটকে পিছনে আসলেন, কিন্তু দেওয়ালে কিছুই হলো না। কেন হলো না? অথবা একটা ছোট গাড়ি, মনে করেন এটা একটা ছোট গাড়ি, এটা একটা বড় গাড়ি, ঠিক আছে? এই ছোট গাড়ি আর বড় গাড়ি দুটো ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে দেখা গেল বড় গাড়ি কিছুই হলো না, ছোট গাড়ির অনেক ক্ষতি হয়ে গেল। এ কেন? এই কেনর উত্তরটা এই দ্বিতীয় সূত্রে আসলে। কারণ এখানে আপনার ভর বেগের পরিবর্তনটা খেয়াল করেন, যে যার ভর কম, হ্যাঁ, তার পরিবর্তনটা কেমন হবে, যে যেহেতু হচ্ছে আমরা এম ভি মাইনাস এম ইউ দেখতেছি। আচ্ছা, নিচে টি আছে, টি আমি, আচ্ছা, তাহলে যার ভর কম, তাহলে একটু বোঝানোর চেষ্টা করি। এটা আসলে এই রেলেভেন্ট হচ্ছে, তারপরে একটু বোঝাই যে দুটা গাড়ি ধাক্কা খেলে ছোট গাড়িটা কেন কেন বেশি ছিটকে যাচ্ছে। মনে করেন ছোট গাড়ি, এটাকে এফ ওয়ান বল প্রয়োগ করতেছে বড় গাড়ির উপরে, ধাক্কা খাইছে পরস্পর দুইটা গাড়ি, এখানে এই গাড়ি আর এই গাড়ি ধাক্কা খাইছে, হ্যাঁ। আর বড় গাড়ি, তাহলে ছোট গাড়ি বড় গাড়িকে ধাক্কা দিল এফ ওয়ান বলে। আর আমরা জানি প্রথম সূত্র, এটা হচ্ছে তৃতীয় সূত্র, অবশ্য তৃতীয় সূত্রটা আমি আগেই বলে ফেলতেছি। আচ্ছা, যেহেতু চলে আসছে, তৃতীয় সূত্রটা হচ্ছে নিউটনের, যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ আপনি যাকে একটা বল প্রয়োগ করলেন একটা বস্তুর উপরে, ওই বস্তুটা আপনাকে সমান এবং বিপরীত দিকে প্রতিক্রিয়া দেখাবে। অর্থাৎ দেওয়ালে আপনি যদি বাড়ি দেন, দেওয়ালে তার উল্টা দিকে আপনাকে একই পরিমাণ বল প্রয়োগ করবে, সমান এবং বিপরীত। এটা তৃতীয় সূত্র, আমি আগেই বললাম। এখানে গাড়ির এক্সিডেন্টটা বোঝানোর সুবিধা হবে। তাহলে প্রথম গাড়ি দ্বিতীয় গাড়িকে এক্সিডেন্ট এফ ওয়ান বল প্রয়োগ করলো, মানে ছোট গাড়িটা, তাহলে বড় গাড়িটাও ওটাকে এফ ওয়ান, মানে সমান পরিমাণ বল প্রয়োগ করবে। মনে করেন ওই বলের নাম এফ টু, কিন্তু সূত্র অনুযায়ী দুটার মান হবে সমান। ঠিক আছে, এখন আমরা এফ সমান কি জানলাম, এম এ। তাহলে আমরা এটা যেহেতু ছোট, আমরা এটাকে ছোট হাতের অক্ষরে লিখতেছি, হ্যাঁ। আচ্ছা, ওয়ান দিয়ে প্রকাশ করি। আর এটা যেহেতু বড় গাড়ি, এটা হচ্ছে এম টু, এফ সমান এম আমরা আগে জানছি। এখন লক্ষ্য করেন, আমরা যদি এখান থেকে, এখন এখান থেকে বলা যায়, আমি আরো ডিটেলসে যাওয়ার দরকার নেই, দুইটা রাশি সমান, এই পাশ আর এই পাশ সমান। এখন আপনারা লক্ষ্য করেন, আমি ভর ধরে নিচ্ছি, মনে করেন এটার ভর হচ্ছে 1 টন, ঠিক আছে, 1 টন, জাস্ট বোঝার সুবিধার জন্য। আর এ ওয়ান এর মান আমরা জানি না। আর বড় গাড়িটার ভর মনে করেন তার চেয়ে 5 গুণ বেশি, 5 টন, ঠিক আছে। আর এ টু আমরা জানি না, ঠিক আছে। তাহলে এখন এটা 1 গুণন এ, আর এটা হচ্ছে 5 গুণন এ টু। তাহলে একটা না লিখলেও হবে, আমার বোঝার সুবিধার জন্য 1 ধরছি আমি। তাহলে দেখেন এ ওয়ান এর মান এ টু এর 5 গুণ। এ টু মানে বড় গাড়ির ত্বরণ, আর এ ওয়ান মানে ছোট গাড়ির ত্বরণ। তার মানে ছোট গাড়ির ত্বরণটা হয়ে গেল বড় গাড়ির ত্বরণের 5 গুণ। ত্বরণ বেশি হওয়া মানে কি, বেগের পরিবর্তন বেশি হবে। তার মানে এই জিনিসটা ধাক্কা খাওয়ার পরে এর বেগের পরিবর্তনটা সবচেয়ে বেশি হবে। অর্থাৎ এই হিসাব যদি হয়, তাহলে এটা যতটুকু সরবে, এটা তার 5 গুণ সরবে। কেন এমন হলো? কারণ বল দুটো সমান, কিন্তু ভর হচ্ছে এটা কম, এটার ভর কম, এটার ভর বেশি। তাহলে এটা যেহেতু ভর বেশি, এই জন্য ত্বরণ কম। আর এটা যেহেতু
ভর কম, ত্বরণটা বেশি, যেহেতু দুই পাশে ইকুয়াল হতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে সিম্পল উদাহরণ দিয়ে বোঝালাম যে ধাক্কা খাইলে ছোট গাড়িটারই ত্বরণ বেশি হয়, ছিটকে যাবে বেশি, কারণ ওটার ভর কম, কিন্তু বল প্রয়োগ করছে দুই পাশে সমান, ছোট গাড়ি বড় গাড়ি। তাহলে যদি সমান হতে হয় আমাদের অবশ্যই কি হতে হবে, ত্বরণটা বেশি হতে হবে। এটা যদি কারো মাথার উপর দিয়ে যায় তাও সমস্যা নাই। আমি একটু ইররিলেভেন্ট টপিক্সের দিকে চলে গেছি। আচ্ছা, আমার এখানে বিদ্যুৎ চলে আসছে, আমি মোবাইলে ডাটা অফ করতেছি। আচ্ছা, এটা যদি না বুঝতে পারেন সমস্যা নেই, দ্বিতীয় সূত্রটা বুঝলেই হবে যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, যত বেশি বল প্রয়োগ হবে ভরবেগের পরিবর্তন তত বেশি হবে। আর তৃতীয় সূত্র বলেই ফেলছি, এভরি রিঅ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, মানে আপনি নৌকা থেকে যদি লাফ দেন সামনের দিকে, নৌকাটাও পিছনের দিকে সেই ফোর্সে এগিয়ে যাবে, এদিক যাবে এটা, আপনি যাবেন আরেক দিকে। তাহলে মানে প্রতিটি বস্তুর একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে আমরা জানলাম ত্বরণ, জানলাম, তারপরে আমরা বল সম্পর্কে জানলাম এবং নিউটনের গতির সূত্রগুলো জানলাম। এবার আসেন মহাকর্ষ অভিকর্ষ বল নিয়ে। আমরা জানি মহাবিশ্বের এই প্রতিটি বস্তু কণায় একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ করাকেই, আকর্ষণ বলটাকে বলা হয় মহাকর্ষ বল। আর এই যে দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবীকে ধরেন আপনারা, সেটাকে বলা হয় অভিকর্ষ বল। মানে পৃথিবী মহাবিশ্বের প্রতিটি বস্তুকে আকর্ষণ করে, আপনিও করতেছেন। তাহলে পৃথিবী যে বলে আকর্ষণ করে কোনো বস্তুকে, সেটাকে বলা হয় অভিকর্ষ। আর পৃথিবী যদি না হয়ে অন্য কোনো দুটা বস্তু হয়, সেটা সূর্য আর চন্দ্র হতে পারে, বা আপনি এবং সূর্য, আপনি এবং চন্দ্র, এটা যদি কল্পনা করেন, তাহলে এখানে যে আকর্ষণ সেটাকে বলবো আমরা মহাকর্ষ। তার মানে মহাকর্ষ আর অভিকর্ষ বল একই জিনিসই। অভিকর্ষ শুধু পৃথিবী যদি থাকে ওই দুটার মধ্যে একটা বস্তু, সেটাকে অভিকর্ষ নাম দিচ্ছি আমরা, জাস্ট আলাদা করার জন্য যে পৃথিবীর টানতেছে কিনা। ঠিক আছে, তার মানে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে টানতেছে। এই আমার যে বাসায় ল্যাপটপ আছে, এটাকেও কিন্তু আপনার বাসার কম্পিউটারটা টানতেছে। তাহলে এই দুটা টানকে বলতেছি আমরা মহাকর্ষ বল, বা আমার এই ল্যাপটপকে চার্জ যে বলে টানতেছে এটা মহাকর্ষ বল। আর অভিকর্ষ বলটা হচ্ছে পৃথিবী যে বলে টানতেছে সেটাকে অভিকর্ষ বল বলা হয়। ঠিক আছে, এরপর আমরা রকেট কিভাবে চলে এটা একটু জানি। আমরা এই যে একটু আগে থার্ড ল জানলাম নিউটনের, যে প্রতিটি বস্তুর একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। রকেট কিভাবে চলে এটা খুবই সহজ। রকেট বানানো কঠিন, কিন্তু রকেটের কনসেপ্টটা খুবই সহজ। যে কিভাবে চলে, রকেটের পিছন দিকে থাকে জ্বালানি, ঠিক আছে, জ্বালানিগুলো আগুন লাগায় পুড়ে পুড়ে গ্যাস আকারে প্রচন্ড চাপে নিচে এই দিক থেকে বের হয়। তাহলে গ্যাস যদি এদিকে বের হয় প্রচন্ড চাপে, তাহলে তার বিপরীত দিকে একটা ধাক্কা দেবে সে, যেহেতু প্রতিটি ওই যে নৌকা থেকে লাফ দেওয়ার সময় নৌকাটা গেল পিছনে, আপনি গেলেন সামনে, ওই রকম। তাহলে ও পিছনের দিকে যাচ্ছে, তার মানে, আর গ্যাসটা তখন তার মানে বিপরীত দিকে একটা ধাক্কা ক্রিয়েট করবে এটার উপরে। এই ধাক্কাটাই অর্থাৎ গ্যাস নিচ দিক দিয়ে বের হয়ে যাবে, আর উল্টো উপর দিক দিয়ে একটা, নৌকাতে যেমন আপনার লাফ দেওয়ার সময় নৌকাটা পিছনের দিকে যাচ্ছে, ওটা মনে করেন জ্বালানি, আর আপনি সামনে গেলেন, ওই রকম বিষয়, ধাক্কা দিয়ে যাচ্ছে। এটা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী চলে, মানে কনসেপ্ট। তাহলে পরীক্ষায় আসলে লিখতে হবে যে এটা নিউটনের তৃতীয় সূত্রের সাহায্যে রকেট চালনা ব্যাখ্যা করা যায়। তারপর তৃতীয় সূত্রটা বলতে হবে, তারপর বলতে হবে গ্যাস এদিক দিয়ে বের হয়ে যায় এবং সমান এবং বিপরীত প্রতিক্রিয়া উপরের দিকে সৃষ্টি হয় এবং রকেটটা সামনে যায়। খুবই সিম্পল বিষয়, যে রকেটে চড়ে যাচ্ছে। আচ্ছা, আমি এখানে বলে রাখছি অভিকর্ষজ ত্বরণ। সাধারণ ত্বরণ তো আপনারা দেখলেন তাই না, যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। এখন একটা আম গাছে আম আছে, এটা গাছ, আমি গাছ আঁকাইতে পারি না, যাই হোক, এখান থেকে একটা আম পড়বে। তা আম পড়লে পৃথিবী যে আকর্ষণ করতেছে ওকে, তাই না, এই আকর্ষণ করতেছে, তাহলে এই জিনিসটা নিচে পড়বে আকর্ষণের কারণে। তাহলে পড়তে পড়তে এর বেগ কিন্তু বাড়তে থাকবে, যত পড়তেছে তত বেগ বাড়তে বাড়তে একসময় মাটিতে এসে প্রচন্ড বেগে ধাক্কা খেয়ে আমটা ফেটে গেল বা নষ্ট হয়ে গেল আমটা, এরকম হয়ে যেতে পারে, তাই না। কিন্তু আপনি যদি এখানে ক্যাচ ধরতেন এতটা বেগ থাকতো না। যাই হোক, তার মানে এই যে এখান থেকে পড়ার সময় পৃথিবীর আকর্ষণের কারণে পড়ার সময় যে বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে এই যে পৃথিবীর আকর্ষণের কারণে পড়ন্ত বস্তু যে বেগের পরিবর্তন হয়, সেই ত্বরণটাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ। এটাকে জি দ্বারা, ফোর্স গ্রাভিটেশনাল ফোর্স না, অ্যাক্সিলারেশন ত্বরণ বলতেছি। অর্থাৎ তার গ্রাভিটির কারণে যে ত্বরণটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে জি দ্বারা প্রকাশ করতেছি। হ্যাঁ, আপনারা একটু আগে দেখেছেন এফ সমান এম এ। তাহলে আমরা যদি এটা সাধারণ ত্বরণের ক্ষেত্রে, আর যদি গ্রাভিটেশনাল ফোর্স এর ক্ষেত্রে যদি বলি, সেটা এফ সমান এম জি বলতে পারি আমরা আর কি, এর জায়গায় জি দিয়ে দিলাম। তাহলে আমরা কি পড়তেছিলাম এখানে, যে অভিকর্ষজ ত্বরণ কি,
এটা নিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যাবে। এই জি এর জন্য একটা সূত্র আছে, আমরা জাস্ট সূত্রটাই বলবো। এটা কিভাবে আসলো আমাদের, যেহেতু কখনো এগুলো আসবে না, প্লাস আমরা একাডেমিক ক্লাস করতেছি না, অনেকটাই হচ্ছে পরীক্ষা রিলেটেড, সুতরাং আমাদের সূত্রটা শুধু সম্পর্কে ধারণা রাখলেই হবে। ঠিক আছে, অর্থাৎ এই জি এর মানটা কিভাবে চেঞ্জ হয়, একটা সূত্র জি এম বাই আর স্কোয়ার। এর মধ্যে জিটা হচ্ছে একটা ধ্রুবক, মহাকর্ষীয় বল ধ্রুবক 6.673 10^31। এটার মান মুখস্থ রাখারও দরকার নাই, এটা একটা ধ্রুবক, শুধু এতটুকু মনে রাখেন যে এটা কখনো চেঞ্জ হয় না, একটা ভ্যালু আছে 6.673 10^31। আর এখানে জি দ্বারা অভিকর্ষজ ত্বরণ বোঝাচ্ছে, এম দ্বারা বোঝাচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে আর দ্বারা বোঝাচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এটার সাহায্যে আমরা এখন জানার চেষ্টা করবো যে পৃথিবীর সব জায়গায় জি এর মান অভিকর্ষজ ত্বরণের মান সমান নয় কেন। আচ্ছা, অভিকর্ষজ ত্বরণের স্ট্যান্ডার্ড মান যেটা ধরা হয় 9.81, হ্যাঁ 9.81, এটা স্ট্যান্ডার্ড মান, মানে আদর্শ মান যাকে বলা হয়। কিন্তু পৃথিবীর সব জায়গায় এটার মান সমান না। কারণ কি? কারণ আপনারা জানেন পৃথিবীটা কিন্তু পুরোপুরি গোল না, এই মেরু অঞ্চলের দিকে একটু চাপানো, হ্যাঁ, আর এই পাশে চ্যাপটা, এই পাশে একটু চাপানো মেরু, দুই মেরুতে একটু চাপানো। তাহলে এটা যে পৃথিবীর সেন্টার হয়, তাহলে এদিকে দেখেন এটা একটু বাঁকা হয়েছে, তাহলে এই পাশে দূরত্ব বেশি, মানে ব্যাসার্ধ বেশি বিষুবীয় অঞ্চল, আর মেরু অঞ্চলে হচ্ছে ব্যাসার্ধটা কম, মানে ছোট। তাহলে এখানে সম্পর্কটা লক্ষ্য করেন, জি এর সাথে আর এর কি সম্পর্ক, এটা বর্গের ব্যস্তানুপাতিক, মানে এটা উপরে আছে এটা নিচে আছে, তাই না, এটা আমি নিচে আছে আর স্কোয়ার। তার মানে নিচে থাকার মানে কি, এটা যত বড় হবে এখানে উপরের রাশিকে ভাগ করলে তত রেজাল্টটা ছোট হবে। খুবই সিম্পল ব্যাপার, উপরে মনে করেন 100, নিচের রাশি 10, তাহলে ভাগফল কত হবে 1। উপরে মনে করেন আছে 10, 10ই আছে, আর নিচে আছে মনে করেন 100, তাহলে ভাগফলটা কত হবে 0.1। অর্থাৎ নিচেরটা যত বড় হচ্ছে, নিচের রাশিটা যত বড় হবে রেজাল্টটা তত ছোট হবে, তাই না, তত বেশি তারা ভাগ যাচ্ছে। তাহলে তাই তো এখানে, তাহলে এখানে নিচের রাশিটা যত বড় হবে, মানে আর যত বড় হবে জি এর মানটা তত ছোট আসবে, যেহেতু ভাগ হয়ে তত ছোট হবে। তার মানে এর সাথে এটাকে বলা হয় সায়েন্সের ভাষায় ব্যস্তানুপাতিক সম্পর্ক, বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, যেহেতু বর্গ আছে। তার মানে আর যেখানে বেশি, তাহলে জি এর মান সেখানে কম হবে। এই যে একটা কথা, এই সূত্রটা মনে রাখলেই কিন্তু আমাদের পৃথিবী নিয়ে ব্যাখ্যা করা খুবই সহজ। এখন তাহলে পৃথিবীর দিকে লক্ষ্য করেন, পৃথিবীর মেরু অঞ্চলে ব্যাসার্ধটা কি ছোট, তার মানে এটা যদি ছোট হয় তার মানে জির মান সেখানে হবে বেশি, বড়। আর বিষুবীয় অঞ্চলে এই যে দুই পাশে, এর এই দুই পাশে হচ্ছে ব্যাসার্ধটা বেশি, ব্যাসার্ধ বেশি হওয়ার কারণে, অর্থাৎ আর এর মান বেশি, আর এর মান বেশি হওয়ার মানে জি এর মান তত কম। এই একটা সূত্র দিয়ে আমরা সবকিছু এখন বলে ফেলতে পারতেছি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় জি এর মান বিভিন্ন রকম, কারণ পৃথিবীর পুরাপুরি গোল না হওয়ায় পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যাসার্ধ বিভিন্ন রকম, এই জন্য জি এর মানও ভিন্ন ভিন্ন হয়। আর পৃথিবীর মেরু অঞ্চলে পৃথিবী একটু চাপানো নিচের দিকে, অর্থাৎ ওই জায়গাতে ব্যাসার্ধ কম। আমি আরেকটা চিত্র আঁকি, একটু বেশি করে এত বাঁকা না, আমি জাস্ট বোঝানোর জন্য একটু বেশি করে দিচ্ছি আর কি। তাহলে মেরু অঞ্চলে চাপানো, ব্যাসার্ধ কম, এজন্য আমাদের কম হইলে, অর্থাৎ ব্যাসার্ধ কম হইলে জি এর মান হবে বেশি। তার মানে আমাদের মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি। আর বিষুবীয় অঞ্চলগুলোতে আমাদের ব্যাসার্ধের মান যেহেতু বড়, তার মানে ব্যাসার্ধ বড় হওয়ার কারণে জির মান সবচেয়ে কম হবে। এটাই হচ্ছে সহজ ব্যাখ্যা, ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে। এটা গেল মেরু অঞ্চল, বিষুবীয় অঞ্চল। এখন পৃথিবীর সেন্টারে জি এর মান কত হবে, এটা এখন কথা, বা পৃথিবী থেকে উপরের দিকে উঠলে জির মান কেমন হবে, এটা আমরা এখন বলার চেষ্টা করি। তাহলে সূত্রটা কি ছিল, জি সমান জিএম বাই আর স্কোয়ার। ঠিক আছে, এখন আপনি উপরে উঠতেছেন পৃথিবীর থেকে উপরে, উপরে উঠলে, এই যে পৃথিবী থেকে একটু উপরে উঠলেন, এই যে এখানে উঠলেন আপনি প্যারাশুট নিয়ে বা বিমান নিয়ে, তাহলে এই যে এক্সট্রা একটা দূরত্ব যোগ হলো, এটাকে বলে এইচ, হ্যাঁ। আর এটা ছিল আর পৃথিবীর ব্যাসার্ধ এতটুকু পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে। তাহলে এখন টোটাল দূরত্বটুকু হচ্ছে পৃথিবীর কেন্দ্রতে সকল ভর আছে ধরে নেওয়া যায়। তাহলে এই কেন্দ্র থেকে আপনি আছেন এখানে, তাহলে এই দূরত্বটা আরো বেড়ে গেল, অর্থাৎ এই আর এর সঙ্গে তখন এখানে আর না হয়ে ওখানে কি হবে, আর না হয়ে কি হবে আর প্লাস এইচ, মানে আর প্লাস এইচ হচ্ছে এই দূরত্বটা তখন হচ্ছে আর প্লাস এইচ, আর এখানে হোল স্কোয়ার। তাহলে আর প্লাস এইচ হোক আর যাই হোক না কেন, তার মানে পুরা নিচের রাশিটার মান কি হচ্ছে, বড় হচ্ছে। অর্থাৎ পৃথিবী থেকে যত উপরে উঠবো আমরা, তখন এইচ যোগ হবে আর এর সাথে, ফলে মানটা তত বড় হবে। তাহলে নিচের রাশির মান বড় হওয়া মানে জি এর মান তত কি হবে, কম হবে। তার মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরে যাব আমরা, তত জি এর মান কম হবে। ঠিক আছে,
এটা খুবই আমরা উপরে গেলে জি এর মান কমতেছে সূত্র অনুযায়ী, নিচে গেলে তাহলে হিসাব মতো বাড়ার কথা, তাই তো হওয়ার কথা। এরকমই মনে হচ্ছে না যে আমি পৃথিবীতে গর্ত করে নিচের দিকে যাবো, তাহলে জির মান কি সেক্ষেত্রে বাড়বে? কারণ আর এর মান যে কমার কথা ওখানে, এখানে হচ্ছে এটা তো মাথায় প্রশ্ন আসতেই পারে, কিন্তু না, ঘটনাটা ওই রকম না। উপরে যাওয়ার জন্য এই সূত্রটা খুব সহজভাবে ব্যাখ্যা করলেও নিচে আসার সময় অর্থাৎ গর্ত করে আপনি নিচে আসলেন, তখন মনে হবে যে আগে আর ছিল পুরাটা, এখন আর হচ্ছে এতটুকু ব্যাসার্ধ, মানে আমি নিচে ঢুকছি গভীরে, তাহলে মনে হয় এই যে আর এর মানটা কমে গেল, জির মান মনে হয় বেড়ে যাবে নিচের দিকে গেলে। আসলে বিষয়টা এরকম না। নিচে যাওয়ার সময় এই ভরটারও একটা ব্যাপার আছে, অর্থাৎ আপনি যখন নিচে নামলেন, এই পয়েন্টে আসছেন, হ্যাঁ, এই পয়েন্টে আসার কারণে আপনার পৃথিবীটা, তাহলে পুরা পৃথিবী কল্পনা করে এই পৃথিবীর এই অংশের অ্যাক্টিভ ভরটা তখন কাজ করে, হ্যাঁ, এই পৃথিবীর এই ব্যাসার্ধটুকু নিয়ে যে হচ্ছে, অর্থাৎ উপরে খরচটুকু যদি ফেলে দেন তাহলে পৃথিবীর ভর অনেকটুকুই কমে যাচ্ছে, অর্থাৎ এই এম টুকু কমে যায়, হ্যাঁ, অ্যাক্টিভ ভরটা কমে যায়। অ্যাক্টিভ ভর যদি কমে যায়, ভরটা তো অনেক কমে যাচ্ছে, দূরত্ব একটু কমে গেলেও কতটুকু ফেলে দেওয়া লাগতেছে, এদিক দিয়ে অ্যাক্টিভ ভরটা কমে যাচ্ছে, তাহলে ভর কমে গেল, তাহলে এটা যদি কমে তাহলে জিও কমবে, ঠিক আছে। অর্থাৎ হালকা রেডিয়াস কমাইলেন, সেক্ষেত্রে জির মান বাড়ার কথা, হ্যাঁ, একটু বেড়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এম কমে যাওয়ার কারণে, এটা কাটাকাটি বেশি হয়ে গেছে, এম কমে যাওয়ার কারণে, অর্থাৎ এই এম টুকু অ্যাক্টিভ ভরটা কমে যাওয়ার কারণে জির মান কমবে। তার মানে আমাদের ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে সবচেয়ে জির মান বেশি, তার মধ্যে আবার মেরু অঞ্চলে বেশি, বিষুব অঞ্চলে কম। এখন পৃথিবী থেকে উপরে গেলেও জির মান কমে কারণ দূরত্ব বাড়ে, আর নিচের দিকে গেলেও জির মান কমে কারণ অ্যাক্টিভ ভরটা তখন কমে যায়। এই হচ্ছে সিম্পল বিষয়। তাহলে নিচের দিকে গেলে জির মান কমবে, কমতে কমতে এক সময় যখন আমরা পৃথিবীর সেন্টারে যাব, তাহলে পৃথিবীর সেন্টারে গেলে চারদিক থেকে সমান হারে সবাই টানবে, অর্থাৎ অ্যাক্টিভ ভরটা সেখানে জিরো হবে, কারণ আপনি যত নিচে যাচ্ছেন তত পৃথিবীর এই যে অ্যাক্টিভ ভরটা কমতেছে, অর্থাৎ তত ছোট হচ্ছে বৃত্তটা, হ্যাঁ। তাহলে একবার পৃথিবীর সেন্টারে গেলে ওখানে জির মান জিরো হবে, কারণ ওখানে চারদিক থেকে সবাই সমান হারে টানবে, প্লাস আর অ্যাক্টিভ ভরটা সমান মানে জিরো হবে, ঠিক আছে। অর্থাৎ পৃথিবীর সেন্টারে থাকলে এই জন্য জির মান জিরো। আর জির মান জিরো হইলে পৃথিবীর সেন্টারে মানুষের ওজনও জিরো হবে কেউ যদি কখনো যায়। আচ্ছা, ওজন সম্পর্কে একটু হালকা বলে রাখি। এই যে পৃথিবী যে বলে আকর্ষণ করে বল, হ্যাঁ, এফ, যদি বলি এফ সমান এম এ না বলে জি বলতেছিলাম, তাই না? এই আকর্ষণ বলটাকে আমরা ওজন বলতে পারি, পৃথিবী যে বলে আকর্ষণ করে কোনো বস্তুকে, ঠিক আছে। তাহলে এখানে যে জি জিরো হয়, পৃথিবীর কেন্দ্রে জি যদি জিরো হয়, তার মানে ওখানে ওজনও জিরো হবে, কারণ জির মান জিরো বসালে এম কত কোটি হচ্ছে হোক, কিন্তু জিরোর সাথে গুণ করলে আলটিমেট রেজাল্ট জিরোই হবে, তার মানে পৃথিবীর সেন্টারে ওজনও জিরো। এটা একটা ব্যাপার গেল। এখন আসেন চাঁদে যাচ্ছি আমরা, হ্যাঁ, চাঁদে গেলাম আমরা। চাঁদে যাওয়ার পর পৃথিবীর থেকে তো চাঁদ ছোট, তাহলে চাঁদের নিজস্ব অভিকর্ষজ মানে ত্বরণ যদি বলি, ওটাকে জি দিয়ে ইন্ডিকেট করি আমরা, অভিকর্ষজ ত্বরণের মতনই ধরে রাখতেছি। তাহলে পৃথিবীর তুলনায় চাঁদের ত্বরণের মান অনেক, মানে আকর্ষণ অনেক কম। আপনি মনে করেন চাঁদের পৃষ্ঠে গেছেন, কেন কম? কারণ ওটা তো ছোট, তাহলে ওর আকর্ষণ ক্ষমতাও কম, এই জন্য ওর যেহেতু আকর্ষণ ক্ষমতা কম, আবার ভর কম, এই জন্য এই যে ভর কম, এই জন্য আকর্ষণ ক্ষমতাও কম আসলে। তাহলে এখন আমরা যদি একটা বস্তু পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাই, তাহলে পৃথিবীতে ভর আছে 50 কেজি, বস্তুটাকে যদি চাঁদে নিয়ে যায় তাহলে ওর ভর কি কত হবে? ওই 50 কেজি। 50 কেজি হবে স্যার। 50 কেজি। ও কিন্তু ভর চেঞ্জ হচ্ছে না, আমরা বলছি এফ চেঞ্জ হবে, ওজন চেঞ্জ হবে, হ্যাঁ। এখন বলতে পারেন যে ভরটা তাহলে কি, মানে ভর কোন জিনিসটা, তাহলে আমরা কি ভর মাপি? ভরটা হচ্ছে যেমন ওর যে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে, অণু পরমাণু আছে, এগুলোর যে মাস, ওর পরিমাণটুকু হিসাব করলে যেটা হবে সেটা হচ্ছে তার ভর, হ্যাঁ। এই ভরটাকে যখন আমরা জি দিয়ে গুণ করব, অভিকর্ষজ ত্বরণ, তখন সেটা হবে ওজন। আমরা যদিও বলি আমার ওজন 50 কেজি, কিন্তু আমার ওজন 50 কেজি না, আসলে আমার ওজন না, ওটা আমার ভর 50 কেজি, আমার ওজন তাহলে কত? 50 গুণন পৃথিবীতে 9.8, বা আমি এটা হিসেবে সুবিধার জন্য 10 ধরতেছি ত্বরণ, 500। এটার কেজি না, এটার একক হচ্ছে নিউটন, ওজনের একক নিউটন, হ্যাঁ। আমরা বোঝার সুবিধার জন্য, কারো একটা মাইক্রোফোন অন আছে, একটু কাইন্ডলি অফ করেন। মাইক্রোফোন অন আছে কার? তারেক ভাইয়ের নাকি? হ্যাঁ, তারেক ভাই একটু স্পিকারটা অফ করেন, হ্যাঁ। তাহলে বোঝা যাচ্ছে তো না আমার কথা? তাহলে আমরা চাঁদে গেলাম,
চাঁদে গিয়ে কিন্তু আমাদের ভর কমবে না, হ্যাঁ, এটা আপনার মাথায় রাখবেন। আমাদের ওজনটা চেঞ্জ হবে, কারণ ওখানে গিয়ে জি এর মান কমে যায়। চাঁদের নিজস্ব জি এর মান পৃথিবীর 6/1 তার মানে আমাদের এখানে যা ওজন হবে ওখানে তার 6/1 অনুভব করব আমরা ওজনটা। ঠিক আছে, ওজন কিন্তু অনুভবের বিষয়। আর মাপতে গেলে দাঁড়িপাল্লায় মাপেন আর ইয়েতে মাপেন। আমাদের একটা প্রশ্ন ওখানে আসছিল যে ভর চেঞ্জ হয় কিনা চাঁদে। চাঁদে গিয়ে যদি ভর মাপি আমরা, দাঁড়িপাল্লায় মাপলেও চেঞ্জ হবে না। হ্যাঁ, ভর সব জায়গায় একই থাকবে, কারণ ভরের সাথে কোনো স্থানের সম্পর্ক নেই, শুধুমাত্র আকর্ষণ বিকর্ষণের সম্পর্ক আছে ওজনের সঙ্গে, ওজন চেঞ্জ হবে। তার মানে ওজনটা অনুভবের বিষয়। আপনার ভর ঠিক থাকবে ওখানে গিয়ে, কিন্তু আপনার ওজনটা কম অনুভব করবেন, আপনি কত হালকা অনুভব করবেন। আপনি এখানে লাফ দিলে 1 মিটারও যেতে পারেন না, ওখানে দেখা গেলেন 1.5 মিটার চলে গেছেন এক লাফ দিয়ে। ঠিক আছে, তাহলে ওখান থেকে ওখানে গিয়ে ওজনটা অনুভব করবেন যে হালকা। এখন এমন জায়গা আছে যেখানে গিয়ে মনে করেন ওখানে আকর্ষণ, ওই যে একটা জায়গা বললাম যে পৃথিবী এবং চাঁদের মধ্যে এমন একটা জায়গা যে দুই জায়গার আকর্ষণ, এটা মাঝামাঝি অবশ্যই হবে না, কারণ ছোট বড় বিষয় আছে। এমন একটা পয়েন্ট যেখানে চাঁদের আকর্ষণ পৃথিবীর আকর্ষণ সমান। ওই জায়গায় গেলেন আপনি, ওখানে গিয়ে যেহেতু কোনো আকর্ষণই থাকতেছে না, জিও কাজ করবে না ওখানে, আপনাকে নিজেকে ওজনহীন অনুভব করবেন মহাশূন্যে। ঠিক আছে, ওই জায়গাগুলোতে যেখানে আকর্ষণ নেই বললেই চলে, তাহলে ওখানে ওজনহীন অনুভব করব আমরা। এটাও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, মহাশূন্যে কেন ওজনহীন অনুভব করে, কারণ ওখানে আকর্ষণ বলের মান নেই, বা থাকলেও একেবারে শূন্যের কাছাকাছি, এজন্য ওজন অনুভব করব না, কিন্তু ভর থেকে যাবে আমাদের। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই সূত্রটা অনেক কিছু বললাম। এটা ব্যাখ্যা করা যাচ্ছিল পৃথিবীর মেরু অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে এবং উপরের দিকে, আর নিচের দিকে নামার সময় কনসেপ্টটা কিন্তু এই সূত্র অনুযায়ী বলা যাচ্ছে না। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠেই জির মান সবচেয়ে বেশি, পৃথিবী থেকে নিচের দিকে গেলেও জির মান কমবে, সেন্টারে গেলে জিরো হবে, আবার উপরের দিকে গেলেও জির মান কমে যাবে। তাহলে পৃথিবীতে থাকাই ভালো নাকি? আচ্ছা, যাই হোক, তাহলে এই বিষয়গুলো আমি ব্যাখ্যা করেছি। এগুলো এখন ভর এবং ওজন নিয়েও কিন্তু কথা অলরেডি বলা হয়ে গেল। এখন পার্থক্য আমি এখানে দিয়ে রাখছি। এগুলো এই মাত্রা টাত্রা দরকার নেই, এগুলো সায়েন্সের স্টুডেন্টদের জন্য। তাহলে আমাদের ভরটা কিন্তু একটা স্কেলার রাশি, হ্যাঁ, আর ওজনটা একটা ভেক্টর রাশি। কেন? ওজনটার উপর একটা ডিরেকশন, যেহেতু ত্বরণটা একটা ভেক্টর রাশি, ত্বরণ গুণ করলেই না ওজন আসে, F সমান mg। ঠিক আছে, এই জন্য ওটা ওজনটা একটা আমাদের ভেক্টর রাশি। শুধু এখন বলতে ওজন, আমরা কিন্তু ওই যে আবারও বলতেছি 50 কেজি ওজন বা 60 কেজি ওজন বলতেছি, এটা কিন্তু ওজন না, এটা বোঝার সুবিধার জন্য। যেমন আমরা বলি বাংলাদেশের আয়তন কত, 1,07,000 মানে 47,570 বর্গ কিলোমিটার। আবার কি কি বলি জানি, পৃথিবীর ভর কত, আহ আচ্ছা কি জানি এখানে একটা ব্যাপার ছিল, আয়তন, বাংলাদেশের আয়তন কত, কিন্তু আয়তন না, এটা এরিয়া, মানে হচ্ছে ক্ষেত্রফল বলার কথা, কিন্তু আমরা বলি আয়তন। আয়তন তো বর্গ এককে হয়, বর্গ কিলোমিটার তো হওয়ার কথা না, এটা ঘন কিলোমিটার এরকম হওয়ার কথা, কিন্তু এরকম না। হ্যাঁ, আমরা ভরটাকে এরকম ওজন বলে থাকি, যে কত ওজন তোমার, ওই যে আয়তনের মতো, কিন্তু আয়তন বলতে ওখানে এরিয়াকে বোঝাচ্ছে, ক্ষেত্রফলকে বোঝাচ্ছে বাংলাদেশের আয়তন। ঠিক আছে, ওইভাবে কনফিউজ হওয়ার কিছু নেই। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন জি এর মান বিভিন্ন হবে, এটা আমরা বুঝে গেছি। এখন পাহাড়ে উঠলে কি হবে, জির মান কমে যাবে। কেন? কারণ ওই যে পাহাড়ে উঠলে এইচ, এটা তার বলা দরকার নেই, পাহাড়ে উঠলে আপনার নিচে আর এর মান বেড়ে যাবে, আর এর সাথে এইচ যোগ হবে, তাহলে নিচের রাশির বড় হওয়া মানে জি এর মান কমে যাওয়া। তাহলে পাহাড়ের উপরে উঠলে জি এর মান কম হবে, তাহলে এভারেস্টে উঠলে আপনার ওজন একটু হলেও কম অনুভব হবে, হালকা মনে হবে নিজেকে, আপনি লাফায় লাফায় পাহাড়ে চড়বেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আবার খনিতে গেলে আপনার ওখানেও জির মান কম হবে। এখন লিফটের বিষয়টা আসেন, লিফটের গ্যাঞ্জামের মধ্যে আসি আমরা। লিফটের মধ্যে আমাদের কি হবে, ওজন কি অনুভব করব না করব না, না কি ঘটনা? আচ্ছা, লিফট ধরে নেই আমরা এফ সমান এম জি, এফ সমান এম জি না বলে আমরা ডব্লিউ বলি, হ্যাঁ, ওজন এম জি। ঠিক আছে, এটাই তো আমাদের ওজন। এখন আমরা লিফট থেকে একটা ঘটনা একটা উঠতে পারি, এটা একটা বিষয়, আর একটা হচ্ছে নামতে পারি। পৃথিবী সবসময় নিচের দিকে আকর্ষণ করে, তার মানে এই এই জি এর ডিরেকশনটা সবসময় নিচের দিকে, হ্যাঁ, অর্থাৎ এই জিটা সবসময় কাজ করে নিচের দিকে। আর আপনি যখন উপরের দিকে উঠবেন, তাহলে উপরের দিকে ওঠার সময় আপনার কি হবে, উপরের দিকে ওঠার সময় আপনার ত্বরণটা, লিফটের ত্বরণ কাজ করবে এ, আর আপনার পৃথিবী যা আপনার উপর টান আকর্ষণ করতেছে, ওখানকার ত্বরণটা জিটা কাজ করবে নিচের দিকে। তাহলে উপরে ওঠার সময় সূত্রর সঙ্গে দুটো যেহেতু পরস্পর বিপরীত দিকে, তাহলে দুটা এরকম হিসাব মতো ওটা দুটো ডিফারেন্স হওয়ার কথা, বিয়োগ হওয়ার কথা, কিন্তু
ত্বরণ যেহেতু পরস্পর বিপরীত দিকে, হ্যাঁ, আসলে আলটিমেটলি এটা যোগ হবে। এটাকে কিভাবে বোঝানো যায়? যেমন আপনার বন্ধু আপনাকে টানতেছে, ২ দিকে টানতে পারে। একটা হচ্ছে আপনি যেদিকে যাচ্ছেন ওদিকে টানতেছে, আরেকটা হচ্ছে বিপরীত দিকে টানতেছে। এরকম একটা বিষয়। লিফটের ক্ষেত্রেও বিষয়টা এরকম বুঝে রাখেন। তাহলে আমাদের লিফটে যখন আমরা উপরে উঠবো, তাহলে লিফটের একটা নিজস্ব ত্বরণ আছে। আবার নিচের দিকে যখন নামবো, নিজস্ব একটা ত্বরণ আছে। এর সঙ্গে আবার অভিকর্ষজ ত্বরণ আছে। তাহলে এখন আমরা এখান থেকে এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। আমার এখানে খুব সহজভাবে বলা আছে। এখানে তো অনেক ব্যাখ্যা দেখতেছি আমি চিত্রের মাধ্যমে, তাহলে ব্যাখ্যা করার চেষ্টা করি, কারণ এখানে তো এত কথা বলতে গেলে সম্ভব হবে না। আমরা চিত্রের মধ্যে আসি। আচ্ছা, এখন আমরা কেস হচ্ছে লিফট থেকে নিচে নামবো, মানে লিফট উপর থেকে নিচে নামাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে লিফটের যে ত্বরণ আর অভিকর্ষজ ত্বরণ দুটার দিকই একই দিকে। ঠিক আছে? তাহলে এখন আমাদের ওজন তাহলে এক্ষেত্রে কম অনুভব হবে না বেশি অনুভব হবে, এটা নির্ভর করতেছে লিফটটা যখন নামবে এটা কি সুষমভাবে নামতেছে, না আপনার হচ্ছে কি বলে এটাকে অসমভাবে নামতেছে। অর্থাৎ লিফট যদি সুষমভাবে নামে, কিন্তু সুষমভাবে তো নামা সম্ভব না। লিফট তো প্রথমে স্লো থাকে, মানে বন্ধ থাকে, তারপরে ধীরে ধীরে বেগ বাড়ায়, এক সময় গিয়ে সমানভাবে যায়। মনে করেন 10 তালা থেকে নামতেছেন, প্রথম তালা পর্যন্ত সে একটা বেগ বাড়াচ্ছে, বেগ বাড়াতে বাড়াতে এক সময় গিয়ে ওই একইভাবেই যায়, একইভাবে গিয়ে আবার যখন এক তালার কাছাকাছি আসে তখন লিফটটা স্লো হয়ে যায়। তার মানে তো লিফট সুষমভাবে নামা সম্ভব না, তাই না? সুষমভাবে নামলে তো এখানে এসে বাড়ি খাবে। প্রথমের দিকে একটু বেগ বাড়াইতে থাকে, পরে একই বেগ থাকে, আবার শেষের দিকে এসে বেগ কমায়। তাহলে এখানে ঘটনা অনেকগুলো। শুরুর দিকে বেগ বাড়াইতে থাকে, তার মানে শুরুর দিকে কাজ করে হচ্ছে বেগ বাড়ে। বেগ বাড়া মানে ভি মাইনাস ইউ, বেগ শেষ বেগটা বেড়ে যাচ্ছে, তার মানে ত্বরণ প্রথমে ক্রিয়েট হচ্ছে ত্বরণ। আর এই যে মাঝখানে পথটাতে যদি সমান বেগে যায়, একই বেগে নামে এই 2 তালা থেকে 8 তালা পর্যন্ত, তাহলে এখানে সমবেগ মানে দুটা বেগের সমান, তার মানে এই জায়গাতে ত্বরণের মান হবে 0। আমরা বলছিলাম এর আগে যে বেগ যদি চেঞ্জ না হয় ত্বরণও চেঞ্জ হবে না। আবার শেষের দিকে আসে, দেখেন এখান থেকে যে বেগ ছিল যে থামাইতে হবে, তার মানে ধীরে ধীরে তার বেগ কমে, তার মানে এখানে এসে তার ত্বরণের শেষ বেগে আরো কম হয়ে যায়, মানে মন্দন, ওখানে এর মান আরো মাইনাস হয়ে যায়। তার মানে লিফট নামার সময় ঘটনা তিনটা: প্রথমের দিকে বেগ বাড়ায়, ত্বরণ বাড়ে, মাঝখানে পথটা সুষমভাবে যেতে পারে, সেক্ষেত্রে ত্বরণের মান 0 হয়, আর হচ্ছে শেষের দিকে কি হয়, লিফটটা থামায়, সেক্ষেত্রে আমাদের ত্বরণটা আরো নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে? তাহলে আমরা এখন যদি আমরা এখানে চিন্তা করি এফ সমান ও ডব্লিউ সমান এম জি। আচ্ছা, এম জি। এখন আমরা সবচেয়ে সহজভাবে বলতে পারবো এই মাঝখানে পথটুকু, যেটুকুতে সমবেগে চলবে লিফট, ওই জায়গাতে নতুন কোনো মানে ত্বরণ পাবো না আমরা, কারণ বেগের পরিবর্তন হয় না। তাহলে ত্বরণ না পার হলে ত্বরণ তো এখানে যোগ বিয়োগ হওয়ার কোনো সুযোগই নেই। তার মানে আমাদের যে যে ওজন সেটাই অনুভব করবো আমরা ওই জায়গাতে। ঠিক আছে? অর্থাৎ লিফটে যদি ত্বরণ না থাকে ওই জায়গাতে, মানে যতটুকু ওজন ততটুকু অনুভব করব। এখন ঘটনাটা যদি এমন হয় যে আমরা এই যে শুরুর দিকে পয়েন্টটা চিন্তা করেন, তাহলে শুরুর দিকে পয়েন্টটা হচ্ছে লিফট তার ত্বরণ বাড়াচ্ছে। তাহলে এই ত্বরণটা একটু খেয়াল করেন, একটু এটা বলি, একটা বল মনে করেন ছুটতেছে এদিকে। ঠিক আছে? আচ্ছা, বল দিয়ে মনে হয় বোঝানো যাবে কি? আচ্ছা, বলের উদাহরণ না দিয়ে ডিরেক্টলি বোঝেন কিনা দেখেন। তাহলে এই প্রথম অংশটুকুর জন্য অর্থাৎ লিফটটা যখন বেগ বাড়াচ্ছে, ঠিক আছে, তাহলে লিফটের বেগ বাড়াচ্ছে। এখন লিফটের বেগটা ত্বরণটা যদি এমন হয় যে লিফট খুব দ্রুত নামাচ্ছে, খুব দ্রুত, তাহলে পৃথিবী যদি লিফট না থাকতো, আপনি গাছ থেকে লাফ দিলে যে বেগে পড়তেন সেটাই তো হচ্ছে জির ত্বরণ কাজ করে, তাই না? আমি আর একটু সংক্ষেপে মানে ক্লিয়ার করি। আপনি যদি গাছ থেকে লাফ দেন তাহলে যে বেগে পড়বেন, ঠিক আছে, এটা তো একটা জি, জি তো ত্বরণ তো ওটাই। এখন লিফটটা যদি ওই ত্বরণের চেয়েও বেশি ত্বরণে পড়ে, মানে অর্থাৎ আপনি পড়তেছেন মনে করেন এই স্পিডে, আমার হাতে দিয়ে লক্ষ্য করেন, আর লিফট যদি এই স্পিডে নামে, তাহলে কি হবে ব্যাপারটা? তার মানে আপনি আসলে আলটিমেট লিফটটা বেশি দ্রুত নামার কারণে আপনার তো ও তো দ্রুত পড়ার কথা না জির কারণে, তখন আপনার মাথাটা গিয়ে লিফটের উপরে গিয়ে বাড়ি খাবে। ঠিক আছে? কারণ লিফটটা তো আপনার যতটুকু রেটে উপর থেকে নিচে পড়ার কথা, লিফট না থাকলে গাছ থেকে লাফ দিলে তার চেয়েও বেশি বেগে লিফটটা যদি পড়া শুরু করে, তাহলে আপনি তো ওই রেটে পড়বেন না নিচে, কারণ জি তো টানতেছে আপনাকে, লিফট তো আর টেনে নামাচ্ছে না আপনাকে। আপনি লিফট যদি ধরে থাকেন সেটা আলাদা কথা, ধরে নাই, আপনি দাঁড়ায় আছেন শুধু, তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার লিফটে আগে পড়ে যাবে, আপনি উপরে ভেসে থেকে মাথাটা শেষ পর্যন্ত ধাক্কা খাবে। তার মানে এখানে একটা জিনিস বুঝতে পারতেছেন কিনা যে লিফট
লিফটে যে ত্বরণ এটা কিন্তু জিটাকে বাড়ায় দিচ্ছে না, মানে টোটাল অ্যাক্টিভ জি এফ ডব্লিউ ওজনকে কিন্তু বাড়াচ্ছে না আপনার। হ্যাঁ, লিফটে যে ত্বরণ এটা আসলে আপনার এখানে মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ জি থেকে মাইনাস হয়ে যাচ্ছে নিচে নামার সময়, জি থেকে মাইনাস হয়ে যাচ্ছে। ওই যে প্রথম অংশের জন্য বলতেছি। তাহলে জি ত্বরণটা আপনার অ্যাক্টিভ ত্বরণ থেকে, তার মানে আমাদের লিফটটা নামাইতে হবে এমন স্পিডে যেন আমাদের জি যে অ্যাক্সিলারেশন ওই অ্যাক্সিলারেশনের চেয়েও কম অ্যাক্সিলারেশন ঘটে। কারণ জি অর্থাৎ আপনি লাফ দিলে একটা বিল্ডিং থেকে যে বেগে পড়বেন তার চেয়ে যদি দ্রুত গতিতে লিফট নামে তাহলে আপনার মাথা ধাক্কা খাবে উপরে, তার মানে তার চেয়ে স্লোলি লিফটটা নামাইতে হবে। লিফট স্লোলি নামাইলে আমাদের ওখান থেকে ওই ত্বরণটুকু অতটুকুই বাদ যাবে, অর্থাৎ আপনার অ্যাক্টিভ জি হচ্ছে মানে টোটাল জি এটা হচ্ছে জি, আর লিফটের ত্বরণটা তখন বাদ দিলাম আমরা, তাহলে দুটো যদি বিয়োগ করি একটু যদি কমে যায়, তাহলে একটু হালকাও যদি কমে যায়, মনে করেন এটা 9.81 আর এটা হচ্ছে 2 কমে গেল, তাহলে 9.81 থেকে 2 কমে গেলে 7.81, তাহলে যেহেতু টোটাল ত্বরণটা কমে যাচ্ছে তাহলে ডব্লিউ সমান এম জি, তাহলে টোটাল ত্বরণটা যদি এই পাশে কমে যাচ্ছে জির সঙ্গে এ কাজ করে তাহলে আপনার একটু ওজন কম অনুভব হবে, অর্থাৎ নিচে পড়ার সময় নিজেকে হালকা মনে হবে। হ্যাঁ, আর লিফট থামানোর সময় তার বিপরীত ঘটনা ঘটবে। আর উপরে যাওয়ার সময় কি ঘটবে, তাহলে উপরে যাওয়ার সময় এখানে যেহেতু মাইনাস হইলো তাহলে উপরে যাওয়ার সময় তার ঘটনাটা ঘটবে তার বিপরীত, অর্থাৎ উপরে যাওয়ার সময় আপনার আরো অ্যাক্টিভ একটু হলেও আপনাকে এটাও নির্ভর করবে। আবার ওই যে মাঝখানে পথটুকু কিন্তু বারবার বলতেছে মাঝখানে পথে কিন্তু কোনো ত্বরণ থাকতেছে না, শুরুর দিকে একটু খালি থাকবে আর শেষের দিকে থাকবে। মাঝখানে পথে সুষম ভাবে নামে বা সুষম ভাবে ওঠে ওই পথটুকুতে কিন্তু আপনার যা ওজন তাই অনুভব করবেন, কিন্তু এই শুরু আর শেষের দিকে মেন কনসেপ্ট যে ও ত্বরণ বাড়তেছে না কমতেছে এটার উপর নির্ভর করতেছে। তাহলে নিচে নামার সময় যা ঘটে এখানে নিচে নামার সময় যা ঘটবে উপরে ওঠার সময় এখানে তা ঘটবে, এই আর কি। আর যদি কখনো লিফটে দড়ি ছিঁড়ে যায় তাহলে আপনি নিজেকে ওজনহীন অনুভব করবেন, অর্থাৎ লিফটে দড়ি না ছিঁড়ে যায় এই দোয়াই করি। লিফটে দড়ি ছিঁড়ে গেল তাহলে লিফটটা পড়বে কেন, পৃথিবী টানতেছে ওই জন্য পড়বে। আপনি কেন পড়তেছেন, পৃথিবী টানতেছে এই জন্য পড়তেছেন, তার মানে দুইজনের ত্বরণই হবে সমান। তাহলে লিফটের ত্বরণ আপনার ত্বরণ দুইটাই যদি সমান হয় তাহলে বিয়োগ করলে জিরো আসবে, অর্থাৎ তখন এম দ্বারা গুণ করেও লাভ নেই, অর্থাৎ আপনার তখন ওজনহীন অনুভব করবেন, অর্থাৎ লিফট যখন ছিঁড়ে যায় তখন নিজেকে ওজনহীন অনুভব হয়। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন অথবা বারবার ভিডিওটা দেখে নিন। আমাদের একটু দ্রুত আগাইতে হবে মনে হয়, লেকচার তো শেষ করতে হবে। এই গেল আমাদের অভিকর্ষজ ত্বরণ নিয়ে কথাবার্তা। এখন আসেন কাজ করি আমরা কিছু, তাই না? এতক্ষণ তো লেকচার দিলাম, ফিজিক্সের ভাষায় লেকচার দেওয়াটা কোনো কাজ না। একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে যদি তার সরণ ঘটে মানে একটু সরে আসলো, তাহলে এই যে বল প্রয়োগ করলাম আমি এফ আর ওর যে সরণ এস, এই দুটার গুণ ফলই হচ্ছে আমাদের কাজ। কাজ হচ্ছে বল এবং এর উপর মানে কোন বস্তুর সরণ এবং এর উপর প্রযুক্ত বলের গুণফল। যেহেতু এটা ভেক্টর রাশি আমি স্কেলার রাশি কাজ, এই দুটো আবার ভেক্টর রাশি, ও তো মানে আমি গভীরে যাব না, সায়েন্সের লেকচার দিচ্ছি না আমি এখানে। তাহলে কাজ হচ্ছে কোন বস্তুর কি বল এবং সরণের গুণফল। তাহলে আমি যদি সরণটা একটু আগে আমরা জেনে আসছি যে এটা হচ্ছে দূরত্ব আর এই ডাইরেক্ট পথটা হচ্ছে সরণ, ঠিক আছে? আমরা একটু আগে আমি যদি এখানে বাসা থেকে রওনা দিয়ে দিক দিয়ে ঘুরে 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 এখানে আসি তাহলে আমার সরণটা হবে জিরো, কারণ আমি একই পয়েন্টে আসছি। দূরত্ব হবে অনেক অতিক্রম করলাম কিন্তু সরণ হবে জিরো, তার মানে ফিজিক্সের ভাষায় আমি কোনো কাজ করিনি, কারণ আমি একই জায়গায় বল প্রয়োগ আসছি। ব্যাপারটা এরকম না, কিন্তু কনসেপ্টটা এরকমই যে বল গুণন সরণ এটার গুণফলই হচ্ছে কাজ। অর্থাৎ একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে এই বল এবং ওটার যে সরণ ঘটবে দুটোর গুণফলকে বলা হয় কাজ। কাজের একক হচ্ছে জুল, ঠিক আছে? এটা একটা স্কেলার রাশি। আচ্ছা, কাজের একক হচ্ছে জুল। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বুঝাইতে চাচ্ছিলাম, নিউটনের তৃতীয় সূত্র আমার আরেকটা মনে পড়লো ব্যাখ্যা সে সময়। আমরা যখন হাঁটাচলা করি হাঁটাচলা করি এই যে একটা পা পৃথিবীকে চাপ দেয়, ওই পৃথিবী উল্টা চাপটা আমাকে দেয়, এই জন্য আমরা হাঁটার সময় সামনের দিকে যেতে পারি। যদি বিপরীত প্রতিক্রিয়া না দিত পৃথিবী তাহলে পাটা গেঁথে যাইতো ভিতরের দিকে, ঠিক আছে? আর ওই যে একটু আগে বললাম ঘর্ষণ, একটা বল নিক্ষেপ করলাম ওই গড়তে গড়তে ঘর্ষণের কারণে ও আটকে যাচ্ছে এক সময়। এখন ঘর্ষণ না বলতে পারেন, তাহলে ঘর্ষণ না থাকলে আমরা তো এক জায়গা থেকে কাউকে একটু ঠেলে দিতাম, ও রাস্তা পেয়ে ঘুরে 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 সে অনেক দূর চলে যেত, তাহলে মনে হয় ভালোই হতো। তাহলে আপনি তাহলে তাকে থামাইতেন কিভাবে? এখানে বাধা দিয়ে থামাবেন তাকে, ঘর্ষণ না থাকলে আপনার গাড়ি চলবে কিভাবে? অর্থাৎ টায়ার গুলো যদি ঘর্ষণই না হয় রাস্তার সাথে তাহলে গাড়ি চলবে কিভাবে? তার মানে
ঘর্ষণেরও দরকার আছে। এগুলো প্রশ্ন আসে, এজন্য এই কথাগুলো বললাম যে ঘর্ষণের উপকারিতাটা কি। ঘর্ষণ ক্ষতি তো জুতার তলা ক্ষয় যাচ্ছে, টায়ার ক্ষয় যাচ্ছে, কিন্তু ঘর্ষণ আছে বলে একটা গাড়ি সামনের দিকে চলতে পারতেছে। যাই হোক, হোয়াট এভার, আমরা সামনের দিকে যাই। তাহলে বল সম্পর্কে জানলাম। কাজ, এই যে আপনি যে কাজ করতে পারবেন, বল প্রয়োগ করলেন, আপনার শরীরে জোর আছে, এই যে কাজ করার যে ক্ষমতা, এটা কতটুকু, যার যত ক্ষমতা মানে যার যত শক্তি আছে শরীরে, মানে যে একটা কাজ যত দ্রুত করতে পারে তাকে বলতে হয় তত ক্ষমতাবান, তাই না? এই কাজ করা যত দ্রুত হয়, কাজ করার হারকে, কাজ করার হার মানে একক সময় যে বেশি কাজ করতে পারবে তার ক্ষমতা তত বেশি, পাওয়ার তত বেশি। এই কাজ করার হারকেই বলা হয় ক্ষমতা। এবার মনে রাখেন, হার কথাটা যেখানেই আছে সেখানেই সময় বল থাকতেছে, তাই না? এ- আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম। আর শক্তিটা তাহলে কি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আর এই শক্তি প্রয়োগ করে যে যত দ্রুত কাজ করতে পারে তার ক্ষমতা তত বেশি, এটাই বলা যায়। তাহলে শক্তি বেশি থাকলে সবসময় কাজ বেশি করা যায় তা না। সে নির্ভর করে আপনি শক্তিটা প্রয়োগ করতে পারতেছেন কিনা। শক্তির অনেক প্রকার নাম আছে, গতিশক্তি, স্থিতিশক্তি। এগুলোর গভীরে আমরা যাব না, একটু হালকা বলে রাখি। গতিশক্তি মানে একটা বস্তু তার গতির জন্য যে শক্তি কাজ করার সামর্থ্য অর্জন করে। মানে একটা বস্তু তার গতির জন্য, আপনি মনে করেন একটা গাড়ি আরেকটা গাড়িকে ধাক্কা দিয়ে তুলবে বা সরায় দিবে, তাহলে ওর গতির জন্য সে কাজটা, যে কাজ করার সামর্থ্য অর্জন করতেছে, এক্ষেত্রে সেটা তার গতিশক্তি। আর স্থিতিশক্তি মানে হচ্ছে, আপনি মনে করেন, স্থিতিশক্তি হচ্ছিল একটা বস্তুর উপর সঞ্চিত শক্তি। আমার মোবাইলটা এই মুহূর্তে আছে হচ্ছে কি বলবো, টেবিলের উপরে। টেবিলের উপরে থাকার মানে হচ্ছে এর মধ্যে একটা স্থিতিশক্তি সঞ্চিত আছে। এটা বোঝা যাবে কিভাবে? যখন আমরা এটা ফেলে দেব, তখন এটা নিচে গিয়ে কোনো, মনে করেন নিচে আমি, নিচে গেল, নিচে গিয়ে ওটা কি হবে, ফ্লোরে বাড়ি খাবে। ফ্লোরে বাড়ি খেয়ে কি হবে, শব্দ উৎপন্ন হবে। তো আমরা তো জানি শব্দ এক প্রকার শক্তি। তাহলে এই শক্তিটা কোথা থেকে আসলো, শব্দর শক্তিটা আমার মোবাইলটা থেকে। মোবাইলটা যে পড়ে গেল, পড়ে গিয়ে বাড়ি খাইলো, এই বাড়ি খেয়ে এখানে যে শক্তিটা খরচ হলো বাড়ি খাওয়ার কারণে, এই শক্তিটাই তো শব্দ শক্তি হিসেবে ওখানে উৎপন্ন হচ্ছে। তাহলে এই শক্তিটা আসলে কোথায় পাইলো মোবাইলটা? তার মানে মোবাইলটা যখন আমার কোথায় ছিল, টেবিলের উপর ছিল, তখনই এর মধ্যে একটা শক্তি সঞ্চিত ছিল। অর্থাৎ একটা বস্তু সাম্য অবস্থান থেকে অন্য, সাম্য অবস্থান মানে পৃথিবী, আচ্ছা এটা আরো বেশি গভীরে যাচ্ছে, আমি ওদিকে যাব না। তাহলে আমি যখন মোবাইলটা টেবিলের উপর তুলছি, আমার হাত দিয়ে টেবিলের উপর তুলতে আমার একটা কাজ করতে হয়েছে, একটা শক্তি খরচ করতে হয়েছে। এই শক্তিটা কোথায় গেল? শক্তি তো কি হয় না, সৃষ্টি বা ধ্বংস হয় না। এই শক্তিটা এখন মোবাইলের মধ্যে সঞ্চিত আছে। আমার উপরে, ফ্লোর থেকে উপরে তুলতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়েছে, আর মোবাইলের মধ্যে সেই শক্তিটা সঞ্চিত আছে। আর মোবাইলটা যা ফেলে দেয়, ওই একই পরিমাণ শক্তি ওখানে নিচে গিয়ে হিট করে ওই পরিমাণ শক্তি সে ব্যয় করবে। তার মানে একটা বস্তু মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে, অর্থাৎ এটা চুপচাপ থাকা অবস্থায়, সেটা হচ্ছে স্থিতিশক্তি। আর এই স্থিতিশক্তিটা যখন পড়ে যায়, পড়ে যাওয়ার সময় সে গতিশক্তিতে কনভার্ট হয়, গতিশক্তিতে কনভার্ট হয়ে কাজটা করে। মানে স্থিতিশক্তিতে কোনো কাজ করা যায় না, এটা যখন কাজ করতে শুরু করে তখন সেটা গতিশক্তিতে কনভার্ট হয়ে যায়। যেমন মোবাইল স্থির থেকে যখন চলমান হয়, পড়ে যাওয়ার সময় সেটা গতিশক্তিতে কনভার্ট হয়ে তখন কাজ করে। যাই হোক, আমরা আসলে শক্তির নামগুলো জানলেই হবে এখানে। এখন আসেন তাপ এবং তাপমাত্রা নিয়ে কিছু কথা বলি। তাপ এবং তাপমাত্রা। এখন তাপমাত্রা মনে করেন 20 ডিগ্রি সেলসিয়াস, এটা একটা আছে, স্কেলগুলো আমরা পরে দেখব। এখানে 1 লিটার পানি আছে, আর একটা পাত্র, এখানে আছে 20 লিটার পানি। এখন আপনি একটা চুলা জ্বালাইছেন, হ্যাঁ, এখানে একই ধরনের চুলা, এটাও যে পরিমাণ তাপ দিচ্ছে, এটাও তাপ দিচ্ছে, এটা 1 লিটার পানি আছে। তাহলে এটা কমন সেন্সই তো বলে যে এটা যদি এই চুলা, এই পানিটা যদি 20 ডিগ্রি, 20 ডিগ্রি না, আমি একটু বাড়াই দিই, 50 ডিগ্রি, 50 ডিগ্রি গরম করতে চাচ্ছেন, এটা খুব দ্রুত গরম হবে। আর এখানে যে 20 লিটার পানি আছে, 20 লিটার পানিটা গরম হতে কি হবে, সময় বেশি লাগবে, কারণ এখানে অনেক বেশি পানি। তাহলে এটা মনে করেন 2 মিনিট লাগলো, এটা লাগলো 20 মিনিট বা 10 মিনিট। এটা 10 মিনিট, তাহলে 10 মিনিট ধরে তাপ দিতে হলো এর মধ্যে, হ্যাঁ। আর এটা দিতে হইলো 2 মিনিট, তারপরে এটার তাপমাত্রা 50 ডিগ্রি হলো, এটার তাপমাত্রা 50 ডিগ্রি হলো। তার মানে আপনারা এখান থেকে বুঝতে পারতেছেন যে আমরা যে শক্তিটা সরবরাহ করলাম, তাপ দিলাম, এখানে তাপ, আর এখানকার তাপ সমান না, তাপমাত্রা সমান। মানে এটাও 20 ডিগ্রি, এটাও 20 ডিগ্রি, কিন্তু তাপ সমান না। কেন? কারণ এখানে পানির পরিমাণ হচ্ছে আছে কম, এখানে পানির পরিমাণ আছে বেশি। এই জন্য এটাকে, এই যে হিট দিলাম, তাপ দিলাম, অনেক তাপ দেওয়ার কারণে তাপমাত্রাটা রেইজ করে 50-এ যাচ্ছে। এখন তাহলে তাপ এবং তাপমাত্রা জিনিসটা কি, এটা তাহলে আমরা বোঝার চেষ্টা করি। যে তাপ হচ্ছে একটা শক্তির পরিমাণ, যার একটা বস্তুর মধ্যে কতটুকু শক্তি আছে।
এখন আচ্ছা, এখানে থিওরিক্যাল কথা কি, তাপ এক প্রকার শক্তি, কোনো বস্তুকে তাপ দেওয়া হলে তার কণাগুলো দ্রুত গতিতে চলতে শুরু করে। আচ্ছা, এটা তো বলা নাই, মানে তাপ মানে এক প্রকার শক্তি যেটা অনুভব করা যায় কতটুকু ঠান্ডা বা গরম। এখন দুইটা বস্তুর তাপমাত্রা সমান, এখান থেকে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, দুইটা বস্তুর তাপমাত্রা সমান হইলেই দুইটা বস্তুর মধ্যে তাপ সমান হবে এমনটি নয়। অর্থাৎ এই 1 লিটার পানির তাপমাত্রা 50 ডিগ্রি আর এই 20 লিটার পানির তাপমাত্রা 50 ডিগ্রি, দুইটারই তাপমাত্রা 50 ডিগ্রি হলেও তাপ সমান নয়। কারণ তাপ এখানে অনেকগুলো অণু আছে, প্রতিটির মধ্যে যে শক্তি আছে এখানে অল্প অণু থেকে বেশি শক্তি আছে, তাহলে এখানে শক্তি বেশি আছে, তাহলে তাপ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিমাণটা, আর তাপমাত্রা হচ্ছে তার শক্তির ফল। মানে শক্তি যখন আছে তার মধ্যে, তার ফলে যেটা যে ধর্মটা অ্যারাইজ করতেছে সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা তাহলে অনুভব করতেছি আমরা, অর্থাৎ হাত দিলে বুঝে যাবে যে 50 ডিগ্রি, এটা যেমন গরম লাগবে এটাও তেমন গরম লাগবে, কিন্তু বাস্তবে এখানে তাপ আছে বেশি। ঠিক আছে, তাই কারণ এখানে শক্তি বেশি সঞ্চিত আছে। তাহলে তাপ এবং তাপমাত্রা, তাহলে পরীক্ষায় যদি কখনো আসে যে দুইটা বস্তু তাপ সমান, তাপমাত্রা সমান হলেও তাপ সমান নয় কেন, তখন এটা বলতে হবে যেটা তাপ হচ্ছে তো অভ্যন্তরীণ শক্তির পরিমাণ, বস্তুর কণাও যদি বেশি হয়, পরিমাণ বেশি হয়, তার মানে তার বেশি শক্তি সঞ্চিত হয়, আর তার ফলাফলটাই হচ্ছে তাপমাত্রা। তাহলে তাপমাত্রা সমান হলেই যে তাপ সমান হবে এমনটি নয়। ইভেন তাপ বেশি হলেই যে তাপমাত্রা বেশি হবে এমনটি নয়। মনে করেন 1 লিটার পানি, 100 লিটার পানি, এটাকে দিলাম 5 মিনিট তাপ, এটাকে দিলাম 10 মিনিট তাপ, এটা গরম হয়ে 5 মিনিটে গেল 50 ডিগ্রি, এটা 10 মিনিটে গেল 40 ডিগ্রি। ঠিক আছে, 10 মিনিট তাপ দিলাম, তার মানে এখানে তাপ বেশি হওয়ার পরেও কিন্তু তাপমাত্রা কম হতে পারে, কারণ এটার পরিমাণটা অনেক বেশি আছে। ঠিক আছে, তাহলে বেসিক ডিফারেন্সটুকু আমাদের জানতে হবে, মাথায় রাখতে হবে, তাপ এবং তাপমাত্রার পার্থক্য। তাহলে এটা পরীক্ষায় আসে যে আমাদের যে ডিগ্রি সেলসিয়াস, তার ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, আরো স্কেল আছে, আমরা মেইনলি এই 3টে স্কেলই দেখে থাকি, মানে এগুলোতেই মাপি। জ্বর মাপার সময় আমরা 98 ফারেনহাইট স্কেলে বলি, আবার কেলভিন স্কেলে আমরা অনেক সময় বলে থাকি কত কেলভিন, আবার ডিগ্রি সেলসিয়াস ইউজ করি বেশি, আর ফারেনহাইট আমরা স্কেল বেশি ইউজ করি। তাহলে আমাদের এই লাইনটা মনে রাখতে হবে। এই লাইনটা হচ্ছে একটু, এখানে তো পড়বেনই আপনারা, এটা তো দিবই, আমি একটু সহজ করে দিই। হ্যাঁ, একটা ডিগ্রি সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি থেকে শুরু করে 100 ডিগ্রি পর্যন্ত থাকে সাধারণত। ঠিক আছে, এটা সেলসিয়াস স্কেল, 0 ডিগ্রি থেকে শুরু করে, 0 থেকে শুরু হয়, হ্যাঁ, 100 ডিগ্রি পর্যন্ত যায়। আর কেলভিন স্কেলে, আচ্ছা কেলভিন স্কেলে, আচ্ছা, এটা 273 থেকে শুরু হয়, এটা হচ্ছে 273 থেকে শুরু হয়ে এখানে 273 আমরা দিব 273.15, এতটা অ্যাকুরেট আমি দিচ্ছি না হিসেবে সুবিধার জন্য। এখন বলতে পারি এটা 273 থেকে কেন শুরু হয়, আসলে এই 0 ডিগ্রি সমান সমান 273 কেলভিন, তো এই জন্য মিল রেখে এই স্কেলটা শুরু হয় 273 কেলভিন থেকে। হ্যাঁ, এর নিচেও হিসাব করা যায়। তাহলে এটা স্টার্ট হয় 0 থেকে, আর এটা শুরু হয় হচ্ছে 273 থেকে। তাহলে এটা 0 থেকে শুরু হয়, 0 বিয়োগ দিলাম, আর এটা হচ্ছে 273 থেকে শুরু হয়, 273 বিয়োগ দিলাম কেলভিনে। আর নিচে হচ্ছে ডিফারেন্স, এটার হচ্ছে 273 থেকে শুরু হয়ে 373 পর্যন্ত। তাহলে 273 থেকে 373 বা বিয়োগ 273, অর্থাৎ কয়টা স্কেলে কয়টা হচ্ছে ইয়া আছে, কাঁটা আছে আর কি, 100টা কাঁটা আছে, অর্থাৎ 100, এটা ডিফারেন্স গুলো তো 100ই হবে। যাই হোক, আর আরেকটা হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেলে এটা 32 থেকে শুরু হয়, ফারেনহাইট 32 থেকে শুরু হয়, এই জন্য 32 বিয়োগ করলাম আমরা এখানে, যেহেতু শুরুর দিক থেকে কতটুকু, আর এটা শেষ হয় 212-তে। এটা অনেকটা মনে রাখতে হবে, মুখস্থ ভ্যালু, এই লাইনটা মনে রাখতে হবে না, এটা বিয়োগ করলে যা দাঁড়াবে সেই লাইনটা মনে রাখেন। এখন এটা যদি ক্যালকুলেশন করি আমি, এই জায়গাটা একটু, আমি এটাকে একটু সহজভাবে লিখি। আচ্ছা, এটা লক্ষ্য করেন, নিচে 100, এটা নিচে 100, এটা নিচে 100 আসবে, আর এটা উপরে 273 বিয়োগ হবে, এখানে 32 বিয়োগ হবে, আর এখানে 212 থেকে 32 বিয়োগ করলে কত হচ্ছে, 280, তার মানে 180 হবে এটার নিচে। তাহলে আমি এটাই লিখি এখন। তাহলে সেলসিয়াসের নিচে হচ্ছে 100, উপরে 0 বিয়োগ করলে 0, আমাদের এই লাইনটা মনে রাখতে হবে। আর কেলভিনে হচ্ছে 273 আগে থেকেই শুরু হয় স্কেলের, এই জন্য এটা আগে থেকে বিয়োগ, আর বিয়োগ করলে নিচে আসলো 100। আর এয়া স্কেল, আমাদের ফাইনাইট স্কেলে 32 বিয়োগ যাচ্ছে, কারণ এটা শুরু হয় 32 থেকে, মানে স্টার্টিং। হ্যাঁ, আর নিচে বিয়োগ করে কত আসলো, 180। তাহলে এই লাইনটা মনে রাখতে পারেন আপনারা, অথবা কাটাকাটি তো করা যাবে, তাই না, এখানে তো কাটাকাটি অনেকবার করা যায়।
প্রতিটা থেকেই তো কাটতে পারি আমরা। তো যা কাটলাম না, আমাদের এই লাইনটা মনে রাখতে হবে যে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। এখন কেন মনে রাখতে হবে? কারণ আপনার যদি কখনো পরীক্ষায় আসে, এইভাবে আসতে পারে যে কত ডিগ্রি তাপমাত্রায় এই সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের একই মাপ দিবে, মানে এই যে এফ এর যে মান আর সেলসিয়াস স্কেলের যে মান একই, অর্থাৎ মনে করেন এমন একটা পরিমাণ আছে, সাপোজ উদাহরণস্বরূপ বললাম -32 ডিগ্রি সেলসিয়াস, ওই -32 ডিগ্রি সেলসিয়াস সমান সমান হিসাব করে দেখা গেল -32 ফারেনহাইট। তাহলে তখন আমার আমার এই সূত্রটা দরকার হবে, আমি একটু বই থেকে দেখাই, লিখতে এখানে অসুবিধা হবে এই জন্য। এখানে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটা এমন, আমাদের এখানে কি সম্পর্ক ছিল? সেলসিয়াস আর হচ্ছে ফারেনহাইট, এই যে এই দুটো সম্পর্ক। এই দুটা আমি যে কেলভিনটা বাদ দেই এখান থেকে, এই দুটার মধ্যে সম্পর্ক হিসাব করি এখন। এই 100 জিরো আর 180 জিরো কাটা গেল, আমি একটু অন্য কালার নেই, হ্যাঁ। এখানে থাকলো 18, এখানে থাকলো 10, কাটাকাটি করলে এখানে থাকে 5 আর এখানে থাকে হচ্ছে 9। তাহলে সেলসিয়াস আর ফারেনহাইটের স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে C/5 আর F-32/9। এটা হচ্ছে সম্পর্ক দাঁড়াইলো শেষ পর্যন্ত, মানে আমরা মেইন লাইনটা মনে রাখবো, তারপরে যে দুটার মধ্যে সম্পর্ক বলবে ওই দুটার মধ্যে নিয়ে কাটাকাটি করব। এখন যদি বলে কোন স্কেলে গিয়ে সেলসিয়াস আর ফারেনহাইট দুটাই সমান হবে, দুটাই সমান মানে দুটার মান ধরেন এক্স, তাহলে সেলসিয়াস আর ফারেনহাইট সমান মানে দুটার মানে একটা এক্স ধরলাম, এটাও এক্স ধরলাম, এটা এক্স ধরলাম। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি যে 9 দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করি আর গুণ করে এক্স এর মান বের করতে পারবো আমরা, অর্থাৎ কোন স্কেলে গিয়ে সমান হচ্ছে আমরা এটা ক্যালকুলেশন করে বের করতে পারবো। যেমন এখানে, যেমন দেখেন এটা তো মান দেখাই নাই, আচ্ছা আমি দেখাই, এখানে আসলে হিসাবটা ওরা সুন্দর করে করে দেয়নি। তাহলে আমরা কাটাকাটি করে পেলাম C/5 আর F-32/9 কাটাকাটি করে যেটা পেলাম। এখন বলতেছি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মান কখন একই দেখাবে। আচ্ছা এই দুটার পরিমাণকে আমরা এক্স ধরলাম, হ্যাঁ, সমান যেহেতু বলছে, তাহলে এখানে এক্স দিচ্ছি আমি, এক্স সির জায়গায় এক্স দিলাম আর এফ এর জায়গায় এক্স দিলাম, হ্যাঁ। আর গুণ করেন, তাহলে এটা হচ্ছে 9x, ঠিক আছে। আর এদিক দিয়ে গুণ করলে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 5x, আর 5 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে 150 আর হচ্ছে 10, 160। তাহলে এই 5x এখান থেকে বিয়োগ করলে হবে 4x, 9x এর থেকে বিয়োগ করলে 4x সমান সমান 160, -160, এখানে মাইনাস থেকে যাচ্ছে, তাহলে এখানে 4 দ্বারা ভাগ করলে কত আসবে? -40 ডিগ্রি। তার মানে -40 ডিগ্রি যে মান, এটা ফারেনহাইট স্কেলেও যা দেখায় আর ফারেনহাইট স্কেলেও যা, সেলসিয়াস স্কেলেও তা, অর্থাৎ -40 ডিগ্রি সেলসিয়াস মানে -40 ডিগ্রি ফারেনহাইট। কেলভিনের সাথে ওই রকম সম্পর্ক আছে, আসলে এটা আসতে পারে, অর্থাৎ কোন সময় গিয়ে দুটো একই মান দিবে। তাহলে আমাদের ওই মেইন লাইনটা খালি মনে রাখতে হবে, যে মেইন লাইনটুকু মনে রাখতে হবে। এই মেইন লাইনের ওই যে 0.15 দরকার নাই, পরীক্ষার হলে ক্যালকুলেটর তো আমরা নিয়ে যাবো না, এগুলো ছোটখাটো পরীক্ষায়। তাহলে 0.15 ওইটা তো আমরা যদি আসার সম্ভাবনাও কম। তাহলে আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটা আমরা দেখলাম, তিনটা স্কেলের সম্পর্ক দেখলাম, সেখান থেকে দেখলাম যে সেলসিয়াস আর ফারেনহাইট কোন মানটা একই দেখায়, অর্থাৎ 40 ডিগ্রি ফারেনহাইট মানেও যা, 40 ডিগ্রি সেলসিয়াস মানেও তা, কিন্তু অন্যান্য ক্ষেত্রে গিয়ে চেঞ্জ হয়। যাই হোক, এই হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। এটা কিন্তু আপনারা ওই একটা লাইন খালি মনে রাখতে হবে আপনাদের, একটা লাইনের উপর ভিত্তি করে বাকিগুলো পরীক্ষা আসার মতো প্রশ্ন। আর আমরা পদার্থের ভৌত অবস্থা জানি কঠিন, যে অণুগুলো খুব কাছাকাছি থাকে, কঠিন পদার্থ আপনারা চেনেন। তরল অণুগুলো, এটা নির্দিষ্ট কোনো আকার বা আয়তন, মানে আকার নেই, নির্দিষ্ট আয়তন আছে, আকার নেই, কারণ যে পাত্রে রাখবো সেই পাত্রে আকার ধারণ করে, অণুগুলো অপেক্ষাকৃত দূরে থাকে। গ্যাসীয় অবস্থা, যেখানে অণুগুলো আরো অনেক দূরে থাকে। আর আরেকটা অবস্থা আছে প্লাজমা অবস্থা, যেখানে আয়নিত অবস্থায় থাকে। যেমন যদি লোহা থাকে, আয়রন এফ না থেকে আয়নিত অবস্থায় থাকতেছে, অর্থাৎ আয়ন আকারে যখন থাকতেছে সেটা প্লাজমা অবস্থা। এটা হচ্ছে পদার্থের 4টি ভৌত অবস্থা। এখন আমরা আর টুকটাক কয়েকটা বিষয় জানি। এখন একটা কঠিন বস্তুকে আমরা তাপ দিলে কি হবে? গলে যেতে পারে, এটাকে বলা হয় গলন, ঠিক আছে। আর তরলকে যদি আমরা তাপ দেই কি হবে? তরলটা বাষ্প হয়ে উড়ে যাবে, সেটাকে বলবো আমরা কি? স্ফুটন। যে তাপমাত্রা দরকার সেটা স্ফুটনাঙ্ক। সংঘটন মানে একটা গ্যাসকে আমরা তরল করলাম, আমরা গ্যাস থেকে তরল বানাইলে সেটাকে বলবো আমরা সংগঠন, মানে তরল করলাম। একটা গ্যাসকে ঠান্ডা করে তরল করলাম, অথবা আপনার ভাতের মার উড়ে যাচ্ছে উপরে, ওটা ঠান্ডা হয়ে গেলে আবার পানি আকারে জমা হবে, তাহলে এটা সংগঠন। আর শীতলীকরণ কোনটা? তরল থেকে যদি কঠিন বানানো যায়, অর্থাৎ একটা তরল পদার্থ, যেমন আপনার পানি রাখলেন ফ্রিজের মধ্যে, তরলটা ধীরে ধীরে কঠিন মানে বরফ হয়ে গেল, সেটা হচ্ছে শীতলীকরণ।
পানি জমে বরফ হওয়া। এগুলো কয়েকটা ঘটনা ঘটাইতে পারি আমরা। এখন আমরা খুবই ইম্পর্টেন্ট ২ টা জিনিস জেনে রাখবো। এটার উপর ভিত্তি করে আমরা পরের কনসেপ্ট গুলো, মানে এটা খুব কনসেপচুয়াল ব্যাপার। এটা মনোযোগ সহকারে শোনেন, তাহলে আমরা কিছু অ্যান্সার শিখবো এখান থেকে। তাপমাত্রা। তাপমাত্রা কাকে বলে এটা আমরা আগেই জানছি। তাপমাত্রা মানে হচ্ছে যে পদার্থের যে অণুগুলো আছে ওদের গতিশীলতা বৃদ্ধি। এই তাপমাত্রা সাথে একটা চাপের সম্পর্ক আমরা এখন পড়বো। মানে হচ্ছে চাপ। আচ্ছা, চাপ তো আমরা জানি। চাপটা আমরা এখানে পড়িনি তো, তাই না? চাপটা একটু পড়ি। এটা গ্যাসের ক্ষেত্রে চাপ। চাপ তো সাধারণত কি বলা হয়? F/A, মানে এই সূত্র দরকার নাই, এটা কিন্তু আবার মুখস্থ করার দরকার নেই আপনাদের। একটা বস্তুর উপর আপনি যে বল প্রয়োগ করেন, ওর একক ক্ষেত্রফলের উপরে যে বল প্রয়োগ করতেছেন সেটা চাপ। অর্থাৎ আপনি একটা কলমকে টেবিলের উপর চাপ দাবা দিলেন, শক্তি প্রয়োগ করলেন, ওটা একটা চাপ প্রয়োগ করলেন। তাহলে ওখানে কলমটা যেহেতু অনেক, মাথাটা অনেক সরু, তাহলে আপনি অল্প জায়গার মধ্যে বল প্রয়োগ করলেন, তাহলে ওখানে চাপটা অনেক বেশি অনুভব হবে। আর আপনি হাত দিয়ে যদি ওই একই পরিমাণ বল প্রয়োগ করেন, হাতের এরিয়া যেহেতু বড়, তখন চাপ কম হবে। তাহলে চাপ বিষয়টা হচ্ছে এই। আর গ্যাসের ক্ষেত্রে চাপ কি? গ্যাস একটা পাত্রে রাখলে দেওয়ালের গায়ে যে গায়ে যে রেটে গিয়ে ধাক্কা দেয়, মানে যে গতিতে গিয়ে ধাক্কা দেয়, সিলিন্ডারের গ্যাস গুলো অনেক চাপের মধ্যে রাখা হয় না, ওর গায়ে গিয়ে বারবার ধাক্কা খায়, ওটা হচ্ছে চাপ। তো যাই হোক, এই এই চাপ নিয়ে আমরা এখন কিছু বিষয় জানবো। যে আমরা যখন পৃথিবী থেকে উপরের দিকে যাই, পৃথিবী থেকে উপরের দিকে মানে পাহাড়ে উঠলেন, বা আরো একটু উপরে উঠলেন, বা পাহাড়ে বা কোথাও উঠলেন, ভূপৃষ্ঠ থেকে সমতল থেকে পাহাড়ে উঠলেন, এই উপরে উঠলে পৃথিবীর চাপটা কমে যায়, উপরের দিকে চাপ কম। ঠিক আছে? এই চাপ কমে গেলে কি ঘটনা ঘটতে পারে, এখন হচ্ছে এটাই কথা। এখন আমি চাচ্ছি এই পাহাড়ে উঠে ডিম সিদ্ধ করে খাইতে, হ্যাঁ, বা ভাত রান্না করতে। আমি ডিম সিদ্ধ না, ভাত রান্না করতে চাচ্ছি। এখন ভাত ফুটতে দরকার, মনে করেন ভাতের ফুটতে কথার কথা 99°C তাপমাত্রা দরকার। কথার কথা, জাস্ট বোঝানোর জন্য বলতেছি আর কি, এটাই যে মান তা না। অর্থাৎ আপনি চাল দিলেন, এই পানিটা তো আপনার কি হবে, রান্না যখন করেন এখানে পানি থাকে, পানি তো সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত গরম হবে? 100° পর্যন্ত। কেন? কারণ 100° বেশি পানি গরম হলে কি হবে? বাষ্প হয়ে উড়ে যাবে না, তাহলে তো আর পাত্রে থাকবে না। তো আমি এই জন্য ধরলাম 99°। অর্থাৎ 99° যখন হচ্ছে, তখন আপনার চালটা ফুটে ভাত হচ্ছে, জাস্ট উদাহরণের জন্য। তাহলে ভাতটা আমাদের এখন, এমন যদি হয় আপনি পাহাড়ে উঠলেন, পাহাড়ে উঠে চাপ কমে গেল, চাপ কমে গেলে কি হবে জানেন? চাপ কমে গেলে আপনার যে স্ফুটনাঙ্ক আছে, মানে স্ফুটনাঙ্ক মানে কি, এই যে পানি যে তরল থেকে কি হলো, বাষ্প হয়ে যায়, এটাকে স্ফুটনাঙ্ক। আমি একটু আগে তো বললাম স্ফুটনাঙ্ক কি বা স্ফুটন কি, তরল থেকে বাষ্প হয়ে যাওয়া। তাহলে পানি তরল থেকে বাষ্প হয়ে যেতে গেলে কত ডিগ্রি তাপমাত্রা লাগে? 100°C। এখন ঘটনা যদি এমন ঘটে, আপনি পাহাড়ের শীর্ষে উঠে গেছেন, ওখানে গিয়ে চাপ এত পরিমাণ কমে গেছে, চাপ কমে গেলে চাপের সাথে স্ফুটনাঙ্কের সম্পর্ক হচ্ছে সমান, মানে চাপ কমলে বাড়লে, চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে, এটা মনে রাখতে হবে, এই কথাটাই মেইন কথা। চাপের সাথে স্ফুটনাঙ্কের সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ চাপ যদি কম হয়, তাহলে স্ফুটনাঙ্ক কমে যাবে। স্ফুটনাঙ্ক কম হওয়া মানে অল্প তাপমাত্রায় বাষ্প হয়ে উড়ে যাবে, মানে পানির স্ফুটনাঙ্ক কমে গেল মনে করেন। অর্থাৎ 100° ছিল, ওটা স্ফুটনাঙ্ক কমে 50° হলো, হ্যাঁ। অর্থাৎ পানির স্ফুটনাঙ্ক কত হলো? 50°। তার মানে এখন পানি 100° পর্যন্ত অপেক্ষা করবে না, 50°C তাপমাত্রা হইলেই পানিটা তরল থেকে বাষ্প হয়ে উড়ে যাবে। বোঝার চেষ্টা করেন। এখন আপনি তো বলতে পারেন তাহলে তো ভালোই হলো, উপরে যাব আমরা, তাহলে অল্প তাপ দিলে পানি 50°তেই যেহেতু উড়ে যাচ্ছে, তাহলে খুব তাড়াতাড়ি বাষ্প হবে। তা আপনি তো বাষ্প চাচ্ছেন না, আপনি তো চাচ্ছেন ভাতটাকে সিদ্ধ করতে, আপনি তো চাচ্ছেন ডিমটাকে সিদ্ধ করতে। ওই ডিম বা ভাত সিদ্ধ হতে আমি বললাম 99° তাপমাত্রা লাগবে। তো আপনার পানি যদি 50°তেই উড়ে যায় বাষ্প হয়ে, তাহলে ওটাকে 99° পর্যন্ত গরম করবে কে? পানি তো উড়ে যাচ্ছে 50-এই। তাহলে পানি উড়ে গেলে তো আর কি হবে, ওই ডিম বা ভাতটা গরম হবে। তার মানে উপরে গিয়ে আপনার রান্না করা কি সহজ হবে? হবে না, কারণ উপরে যাওয়ার কারণে বাতাসের চাপ কমে যাবে, আর বাতাসের চাপ কমে গেলে স্ফুটনাঙ্কও কমে যাবে। আর এই স্ফুটনাঙ্ক কমে গেলেও অল্প তাপমাত্রায় পানি বাষ্প হয়ে উড়ে যাবে। আর অল্প তাপমাত্রায় পানি বাষ্প হয়ে উড়ে গেলে পানির ভিতরে যে জিনিসগুলোকে সিদ্ধ বা রান্না করার জন্য দিব, সেগুলো পর্যাপ্ত তাপ পাবে না, কারণ পানি তো গরম হওয়ার আগে উড়ে যাচ্ছে। তাহলে ওই জিনিসগুলো সিদ্ধও হবে না, তাহলে উপরে গিয়ে এই জন্য রান্না করা কঠিন। তাহলে এর একই কনসেপ্ট আমাদের প্রেসার কুকারে, যেহেতু চাপ কমলে কি হয়, স্ফুটনাঙ্ক কি হয়, কমে যায়। আবার চাপ বাড়াইলে কি হয়, স্ফুটনাঙ্ক তার মানে বেড়ে যাবে। তার মানে আমরা জানি পানি 100° তাপমাত্রায় বাষ্প হয়, তাহলে আপনি প্রেসার কুকারে যদি চাপ বাড়ায় দেন, তাহলে পানি কি আর 100°তে বাষ্প হবে? অবশ্যই হবে না। দেখা গেল পানি তখন 120°C তাপমাত্রায়
বাষ্প হচ্ছে 120 ডিগ্রি। তার মানে আপনি যদি মাংস রান্না করেন প্রেসার কুকারে, ওই মাংসটা 120 ডিগ্রি পর্যন্ত তাপ পাচ্ছে সে। আর প্রেসার কুকার ইউজ না করলে সে কত ডিগ্রি তাপমাত্রা পাইত? 100 ডিগ্রি পর্যন্ত। কারণ 100 পরে পানি বাষ্প হয়ে উড়ে যেত। আর প্রেসার কুকারে যেহেতু চাপ বেশি, এজন্য স্ফুটনাঙ্ক বেড়ে গিয়ে ওটার 120 ডিগ্রি পর্যন্ত, কথার কথা 120 ডিগ্রি পর্যন্ত যত চাপ তত স্ফুটনাঙ্ক বেশি হবে, তাই না? তাহলে 120 ডিগ্রি পর্যন্ত পানি তরলই থাকবে, তারপরে উড়ে যাবে। তাহলে 120 ডিগ্রি পর্যন্ত যদি তরল থাকে, তার মানে ওর ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো বেশি পরিমাণ সিদ্ধ হবে, কারণ 120 ডিগ্রি পর্যন্ত তারা তাপগুলো শোষণ করতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের সিম্পল বিষয়। তাহলে এখানে মেইন কনসেপ্টটা হচ্ছে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে আর চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে। চাপ বাড়াই আমরা হচ্ছে প্রেসার কুকারে, এই জন্য আমরা রান্না করা সহজ হয়, আর পাহাড়ের চুলায় রান্না করা কঠিন হয়। এখন আমাকে যে কোনো একজন বলেন, বারবার যিনি বলতেছেন উনি বা তার একজন, এই কনসেপ্টটুকু কি বোঝা গেল আমি যেটা বললাম? বলেন একজন। আচ্ছা, ক্লাস কি কেউ শুনতেছেন না নাকি রেকর্ড? আমি বুঝতে পেরেছি। আপনি মনে হয় বারবার বলতেছেন কিনা, আমি আরেকজনকে বলতে জি চাচ্ছিলাম। স্যার, কেউ তো কথা বলতেছে, তাই জন্য আমি বললাম। ও আচ্ছা, এটা সো স্যাড। ইন্টারেকশন হইলে আরো ক্লাসটা মজা হতো। যাই হোক, সমস্যা নেই। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম, রান্না করার বিষয়টা। এখন আমাদের মোটামুটি আজকে আরেকটা জিনিস দেখায়, এখানে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা নিয়ে এগুলো এগুলো আসে, এটা ভূগোলের অংশ। এটা হচ্ছে পৃথিবীর উত্তর মেরু, মনে করেন এটা দক্ষিণ মেরু, ঠিক আছে? এই উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাটা আছে এটা অক্ষ বলে বা মূল মধ্য রেখা বলা হয়। হ্যাঁ, আর তার বিপরীতে পূর্ব পশ্চিম বরাবর যে রেখা সেটা নিরক্ষ রেখা, ঠিক আছে? নিরক্ষ রেখায় এটা 0 ডিগ্রি বলা হয়, এই লাইনটা মাঝ বরাবর যেটা, এখান থেকে 23 ডিগ্রি, 23.5 ডিগ্রি পর্যন্ত যে দূরে যে রেখা সেটা কর্কটক্রান্তি রেখা, বাংলাদেশের উপর দিয়ে কিন্তু গেছে এটা। হ্যাঁ, আর দক্ষিণের দিকে 23.5 ডিগ্রি দূরে যে রেখা সেটা হচ্ছে মকর ক্রান্তি রেখা, ঠিক আছে? এখন আমাদের অক্ষাংশ, দ্রাঘিমাংশ ইত্যাদি পরীক্ষায় আসে। তাহলে এই যে, আচ্ছা এটা তো আমরা চিত্র দিয়ে আঁকানোর চেষ্টা করি। গোল ভালো হইলো না। আচ্ছা, এটাই ধরে নেন, আঁকানো যা মাউস দিয়ে হচ্ছে মেরু আর কি। তাহলে এটা হচ্ছে উত্তর মেরু, মনে করেন নর্থ, এটা হচ্ছে সাউথ, ঠিক আছে? আমরা এটা অক্ষ বা মূল মধ্যরেখা বলতেছি, ঠিক আছে? এই মূল মধ্যরেখা এই পাশটা, এটা হচ্ছে নর্থ উত্তর মেরু বা সুমেরু, আর এটা হচ্ছে দক্ষিণ মেরু বা কুমেরু, আর হচ্ছে এটা হচ্ছে নিরক্ষ রেখা। হ্যাঁ, নিরক্ষ রেখা। আর এই যে এই বরাবর যদি আমরা 360 প্রতি 1 ডিগ্রি পর পর, পৃথিবী যেহেতু গোল, 360টা রেখা কল্পনা করা হয়েছে, এটা হচ্ছে দ্রাঘিমা রেখা, ঠিক আছে? আর অক্ষরেখাটা তার বিপরীত দিকে। এই যে পৃথিবী, তো যদি আমি পৃথিবীটাকে কেটে অর্ধেক করি, টুকরা করি, তাহলে এই মাথাটুকু এরকম দেখা যাবে না অর্ধেক, মানে পৃথিবী তো স্লাইস করি, স্লাইস, হ্যাঁ, পৃথিবী তাহলে গোলটুকু এইভাবে দেখা যাবে। হ্যাঁ, তাহলে এই যে পৃথিবীর চারদিকে ঘিরে ঘিরে মানে গোল, এই বরাবর গোল, ওই পাশে তো আর আঁকা যাচ্ছে না, ওই পাশেও আছে আর কি, মানে এই পাশ থেকে শুরু হয়ে ওই দিক দিয়ে ঘুরে পৃথিবীতেই ঘুরবে আর কি, বাহির দিক দিয়ে না। এই যে রেখাগুলো, এগুলো হচ্ছে আমাদের অক্ষরেখা। হ্যাঁ, অক্ষরেখা। তাহলে এইগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। আর অক্ষাংশ কাকে বলে? অক্ষাংশ হচ্ছে পৃথিবীর সেন্টার থেকে একদম কেন্দ্র ভিতর থেকে এ থেকে, মনে করেন আপনি এখানে আছেন, তাহলে এখানে এখানে যে অ্যাঙ্গেল পৃথিবী কেন্দ্রের সাথে যে কোণটা উৎপন্ন করতেছে এই রেখার সঙ্গে, হ্যাঁ, এটা হচ্ছে অক্ষাংশ। আচ্ছা, মোটামুটি এতটুকু বললাম। এটা আছে আমাদের সিলেবাসে বা আসে এরকম, এই জন্য বললাম। আপনারা তো কেউ বলতেছেন না যে কতটুকু দরকার বা কি, তা আমি যতটুকু বুঝতেছি বা বোঝানো দরকার ততটুকু বোঝাচ্ছি। এর পরবর্তীতে সমস্যা মনে হলে নেক্সট ক্লাসে বলবেন অবশ্যই। আহ্নিক গতি, বার্ষিক গতি নিয়ে বলি, একটু হালকা টাচ দিচ্ছি। এগুলো এগুলো হালকা জানলেই হবে আর কি। আহ্নিক গতি মানে প্রতিদিনই তো পৃথিবী নিজ অক্ষে একবার ঘুরতেছে, তাই না? এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে, আবার পৃথিবী চাঁদকে কেন্দ্র করেও ঘুরতেছে, না সূর্যকে কেন্দ্র করে, সরি, সূর্যকে কেন্দ্র করেও ঘুরতেছে, আবার নিজ অক্ষেও ঘুরতেছে। তাহলে নিজ অক্ষে 24 ঘন্টা যেটা একটা ঘোরে, এটাকে বলে আহ্নিক গতি, মানে 24 ঘন্টা এক পাক খায়।
এখান থেকে ঘুরে আবার এই ঘুরে ঘুরে এটা এরকম ঘোরে, ঘুরতে ঘুরতে, অর্থাৎ এটা মনে করেন সূর্য, তাহলে সূর্যের চারদিকে পৃথিবী এই যে ঘুরতে 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 এবার নিজেও ঘোরে, অর্থাৎ সূর্যের চারদিকেও ঘোরে। ১ বছরে আবার আগের জায়গায় আসে। এটা হচ্ছে বার্ষিক গতি। আর আহ্নিক গতি মানে প্রতি ২৪ ঘন্টায় একবার করে ঘোরে। এটা হচ্ছে আহ্নিক গতি। আর আহ্নিক গতির কারণে কি হয়? এই যে আমাদের প্রতিদিনই সকাল সন্ধ্যা হচ্ছে, রাত হচ্ছে ইত্যাদি। আর বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়। ঋতু কেন? কারণ পৃথিবী থেকে কখনো দূরে পৃথিবীর এই প্রান্ত কখনো সূর্যের কাছাকাছি থাকে, আবার এই প্রান্ত থাকে দূরে। আবার পৃথিবী আহ তো সূর্যের চারদিকে যে এরকম গোল পথে ঘোরে তা না। হ্যাঁ, এটা মনে করেন সূর্য, পৃথিবীটা এরকম করে ঘোরে, এরকম। তার মানে এই জায়গাতে দূরত্ব বেশি, এই জায়গাতে কম, অনেক সময় কাছাকাছি থাকে। তাহলে কাছাকাছি যখন থাকে তখন ওই জায়গাগুলোতে কি হয়? শরৎকাল, গ্রীষ্মকাল। আর যখন পৃথিবী দূরে থাকে বছরের একটা সময়, সেই সময়টা শীতকাল। ঠিক আছে? তাহলে বার্ষিক গতির কারণে আমাদের কি হয়? ঋতু পরিবর্তন হয়। এখন একটা প্রশ্ন আসে যে আমাদের কিভাবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়? আবহাওয়ার পূর্বাভাস ওই তো আমাদের স্যাটেলাইটের কথা বলছিলাম। স্যাটেলাইট গুলো উপর থেকে মেঘগুলোকে দেখে, তারপর পৃথিবী থেকে সূর্যের অবস্থান দেখে, ইত্যাদি নিয়ে তারপর আর্দ্রতা, চাপ ইত্যাদি সংগ্রহ করে, গবেষণা করে একটা সিদ্ধান্তে উপনীত হয় যে কতটুকু আর্দ্রতা আছে, এই আর্দ্রতায় কুয়াশা হবে কিনা বা বৃষ্টি হতে পারে কিনা ইত্যাদি ইত্যাদি। তাহলে এইভাবে মানে মেজার করে আমাদের আবহাওয়া বার্তাগুলো দেওয়া হয়। আর একটা বিষয় হচ্ছে আমাদের আহ কি জানি বলতে চাইলাম, ভুলে গেলাম। আমি প্রশ্নগুলোই দেখি, আপনাদের প্রশ্নেরই একটা উত্তর দিতে চাচ্ছিলাম। কোনটা বলতে চাচ্ছিলাম? হ্যাঁ, বজ্রপাত কিভাবে সৃষ্টি হয়? বজ্রপাত, মনে করেন মেঘ আছে, হ্যাঁ, এই যে মেঘগুলো ক্রমাগত একের সাথে আরেকজন ঘষা খাচ্ছে, হ্যাঁ, আবার বাতাস আছে, বাতাসে ঘষা খাচ্ছে। ঘষা খেয়ে এই মেঘের উপরের দিকে পজিটিভ চার্জ সৃষ্টি হয়, হ্যাঁ, আর নিচের দিকে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়। আর নেগেটিভ চার্জ এই পৃথিবীর পৃষ্ঠের প্রতি আকর্ষণ অনুভব করে, যখন এটা লিমিট ক্রস করে দেয়, মানে দুই পাশে ভোল্টেজ পার্থক্যটা অনেক বেশি হয়ে যায়, বা পৃথিবীর সাথে অর্থাৎ এখানে যখন বেশি পরিমাণ চার্জ সঞ্চিত হয়, তখন পৃথিবীতে আকর্ষণ অনুভব করে সরাসরি বিদ্যুৎ আকারে বজ্রপাত আকারে নিচে নেমে আসে। এইভাবে বজ্রপাতটা সৃষ্টি হচ্ছে। এটা আমার লেকচার শিটেও আছে। তার মেইনলি এখানে কণাগুলোর মধ্যে ঘর্ষণের ফলে উপরে পজিটিভ, নিচে নেগেটিভ চার্জগুলো সৃষ্টি হয়। আর পৃথিবীর প্রতি আকর্ষণ অনুভব করে যখন এক্সেস অ্যামাউন্ট জমে যায় ভোল্টেজ, নিচের দিকে সরাসরি নির্গত হয়ে আসে, তখনই বজ্রপাত হয়। সবসময় চার্জ থাকে, কিন্তু যখন এক্সেস হয়ে যায় তখনই জিনিসটা নেমে আসে। আচ্ছা, আমাদের লেকচার আর বেশি দূর নাই, আমরা প্রশ্নগুলোর উত্তর দেবো একটু পরে। আমি দেখি আর কি কি আছে। বায়ুমণ্ডল নিয়ে আরেকটু হালকা কথা বলা যাক, কারণ বায়ুমণ্ডলও তো একটা চ্যাপ্টার ছিল, তাই না? তাহলে বায়ুমণ্ডল কি ছিল? আমাদের পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডল আছে এটাকে কয়েকটা স্তরে ভাগ করা হয়। মনে করেন প্রথম ১০ কিলোমিটার একটা স্তর, তারপরে ১০০ কিলোমিটার আরেকটা স্তর, এইভাবে। অর্থাৎ কোন স্তরে কি কি আছে এর উপর ভিত্তি করে মেইনলি স্তরে ভাগ করা হয়েছে। তো প্রথম যে স্তর সেটাকে বলা হয় ট্রোপোমণ্ডল, তারপরে স্ট্রাটোস্ফিয়ার বা স্ট্রাটোমণ্ডল, তারপরে আয়নমণ্ডল, তার আরো উপরে গেলে তাপমণ্ডল, তারপরে এক্সোমণ্ডল। অর্থাৎ নাম কয়টা মনে রাখলেই হবে। এর মধ্যে ট্রোপোমণ্ডলটা আমাদের শুরুর দিকে যে স্তরটা, সেটাকে ট্রোপোমণ্ডল বলতেছি। ১০ কিলোমিটার রেঞ্জের, ১০-২০ কিলোমিটার রেঞ্জের মধ্যে আছে আর কি। তো এটাতে আমাদের মেইনলি মেঘ, এই যে আবার এসে চূড়া দেখাচ্ছে, মেঘগুলো থাকে। সাধারণ হালকা ছোটখাটো হেলিকপ্টার বিমানগুলো দিক দিয়ে যায়, জেট বিমানগুলো অবশ্য করতে যায়। মেইনলি আমাদের বৃষ্টিপাত যা হয় এই ট্রোপোমণ্ডলেই হয়। আর স্ট্রাটো মণ্ডলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে ওজোন স্তর থাকে, আমরা একটা ক্লাসে বলছিলাম O3, ওজোন স্তর। এই ওজোনটা ওখানে আমাদের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা করে, তাহলে এটা স্ট্রাটোস্ফিয়ারে আছে, এই জন্য এটার গুরুত্ব বেশি। জেট বিমান যায়, ঠিক আছে, এই অঞ্চল দিয়ে। তারপর আরো মেসোমণ্ডল ইত্যাদি, আয়নমণ্ডল ইত্যাদি আছে, এক্সোমণ্ডল। তো মেইনলি এই দুটারই কার্যাবলী আমাদের জানতে হবে আর কি, কোন স্তরে কি কাজ হয়। আর পৃথিবীর ভিতরের দিকে এটা দেখাচ্ছে, এখানে প্রতিটা সম্পর্কে বলা আছে। আর বায়ুমণ্ডলে বাতাসে কি কি উপাদান আছে? আমরা জানি বাতাসে নাইট্রোজেন আছে ৭৮%, অক্সিজেন আছে ২০.২১%। এছাড়া আরো অনেক পদার্থ আছে। কার্বন ডাই অক্সাইড মাত্র আছে 0.03%। জলীয় বাষ্পমান পানিও আছে, পানি আছে 0.41%, অর্থাৎ অক্সিজেনের চেয়ে পানি বেশি আছে। তার মানে আমরা এখন যখন অক্সিজেন, আমরা বলি যে প্রশ্বাসের সময় আমরা অক্সিজেন গ্রহণ করি নাক দিয়ে, তাহলে এই অক্সিজেন গ্রহণ করি শুধু? আমাদের বাতাসে এত উপাদান আছে, বেছে বেছে কি অক্সিজেনটা খেলে নেই আমরা? ব্যাপারটা ওইরকম না। আমরা যখন এরকম নাক দিয়ে প্রশ্বাস গ্রহণ করি, তখন আসলে সব এগুলো গ্যাসই আমার নাকের ভিতরে ঢোকে। তাহলে নাকের ভিতরে ঢোকে, তাহলে অক্সিজেন কি করে? নাকের ভিতরে ঢোকার পর ওখানে আমাদের যে
ওখানে যে স্নায়ু আছে, আচ্ছা স্নায়ুই বলি বোঝানোর সুবিধার জন্য। ওখানে গিয়ে নাকের ভিতরে যখন যাচ্ছে, ওখানে রক্তের অর্থাৎ ওখানে যে ছিদ্র আছে, হালকা ছিদ্র মনে করেন, ওখানে গিয়ে যে সবগুলো গ্যাস যাচ্ছে, নাইট্রোজেন, অক্সিজেন যা আছে সব, যার পর ওখানে যে আমাদের রক্ত আছে, হ্যাঁ, রক্তের যে হিমোগ্লোবিন আছে, ওই হিমোগ্লোবিনের সাথে গিয়ে অক্সিজেনটা বিক্রিয়া করে, শুধু অক্সিজেনটা। এই জন্য অক্সিজেনটাকে নিয়ে হিমোগ্লোবিন রক্তটা কি হয় সারা শরীরের মধ্যে প্রবাহিত হয়, মানে ফুসফুসে যাচ্ছে রক্তটা নিয়ে। তার মানে হিমোগ্লোবিন যেহেতু আছে, এই জন্য শুধু হিমোগ্লোবিন অক্সিজেনকে ধরে নিয়ে যাচ্ছে। তার মানে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অক্সিজেনটা হিমোগ্লোবিনটা টেনে নিয়ে যাচ্ছে, আর অন্যগুলোকে নিচ্ছে না সে। এই জন্য ওরা আবার প্রশ্বাস নিঃশ্বাসের সময় বের হয়ে আসতেছে, যখন ছেড়ে দিচ্ছে, আর প্রশ্বাসের সময় শুধু অক্সিজেনটাই ঢুকতেছে। তাহলে অক্সিজেনটা গিয়ে হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। এখন অনেক সময় আমাদের কোনো কিছু পোড়াইলে কার্বন ডাইঅক্সাইড তৈরি না হয়ে কার্বন মনো অক্সাইড হয়। এটা আবার একদম প্রাণঘাতী বলা হয় একে, নীরব ঘাতক, প্রাণঘাতী। কেন? এই অক্সিজেন যেমন বিক্রিয়া করে হিমোগ্লোবিনের সাথে, কার্বন ডাইঅক্সাইড সেই পরিমাণ না করলেও এই কার্বন মনো অক্সাইডটা আবার অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে। তাহলে যদি কোথাও বেশি পরিমাণ কার্বন মনো অক্সাইড সঞ্চিত হয় কোনো কিছু পোড়ানোর কারণে, তাহলে ওখানে গিয়ে রক্তের সাথে হিমোগ্লোবিনের সাথে কার্বন মনো অক্সাইডটা মিশে যায়। তাহলে হিমোগ্লোবিনটার সাথে অক্সিজেনটা না মিশে মিশে হচ্ছে কার্বন মনো অক্সাইড। আর কার্বন মনো অক্সাইড মিশলে তাহলে ওই জায়গাটা অক্সিজেন নিতে পারতেছে না, তাহলে আমাদের শরীরটা তখন অক্সিজেনের ঘাটতি মধ্যে থাকবে, অর্থাৎ অক্সিজেন কম পাবে, কারণ হিমোগ্লোবিনটা সেই জায়গা দখল করে সারা শরীর ঘুরে, ফুসফুস হয়ে ঘুরে সারা শরীর ঘুরে আসতেছে, মানে বা ফুসফুস ঘুরে আসতেছে। তাহলে আমাদের অক্সিজেনের সাপ্লাইটা কমে যাচ্ছে। এই জন্য অনেক সময় এক্সেস অ্যামাউন্টে যদি কোথাও কার্বন মনো অক্সাইড থাকে, ওটা মানুষের মৃত্যু হতে পারে বা অজ্ঞান হয়ে যেতে পারে অক্সিজেনের অভাবে। ঠিক আছে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। এই হলো একটা বিষয়। ঋতু পরিবর্তনের কারণ আমি বলছি, বজ্রপাতের কারণ বলছি। আর শিশির কেন জমে? রাতের বেলা তাপমাত্রা কম থাকে। রাতের বেলা, আচ্ছা রাতের বেলা তাপমাত্রা কেন কমে যায়, সেটাও তো একটা প্রশ্ন। আচ্ছা রাতের বেলা তাপমাত্রা কেন কমে? এখন বলতে পারেন যে সূর্য ওঠে না রাতে, এই জন্য তাপমাত্রা কমে। এটাও সত্য। আসলে সারাদিন সূর্য গরম করে, তারপর রাতের বেলা এই বালিগুলো বা পদার্থগুলো ওই তাপমাত্রাগুলো ছেড়ে দেয়, বিকিরণ করে, ফলে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হয়। শেষ রাতে সবচেয়ে বেশি ঠান্ডা হচ্ছে। আর তাপমাত্রা কমে যাওয়ার কারণে এ জলীয় বাষ্প আহ, জমে গিয়ে ওখানে শিশির তৈরি হচ্ছে, শিশিরাঙ্ক কমে গিয়ে শিশির তৈরি হচ্ছে। এটাই শিশির হওয়ার কারণ। আর তাহলে এটা যেহেতু জানলাম, তাহলে গ্রিন হাউস গ্যাস বা ওই যে সবুজ বাড়ি সম্পর্কে আমাদের জানতে হবে। শীত প্রধান দেশে কি করতো? কাঁচের তৈরি ঘর বানাইতো ওরা, কারণ সূর্য থাকতো মাত্র 1-1.5 ঘন্টা। তাহলে ওরা অনেক ঠান্ডা থাকতো চারদিকে। তাহলে সূর্য যখন উঠতো, তখন সরাসরি সূর্যের আলোটা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য কি আমরা প্রথম লেকচার গুলোতে দেখছি, সূর্যের আলোর তরঙ্গ দৈর্ঘ্য তখন ক্ষুদ্র থাকে, এগুলো খুব দ্রুত গাছের মধ্যে প্রবেশ করে, ফলে মাটি এগুলো শোষণ করে, মাটি গাছপালা শোষণ করে কিছুক্ষণ পর সে বিকিরণ করে। বিকিরণের সময় সে তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়ায় দেয়। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য যখন বেড়ে যায়, এই যে কাঁচের মধ্যে দিয়ে গিয়ে আর বড় তরঙ্গ দৈর্ঘ্যটা বের হতে পারে না, অর্থাৎ ছোটগুলো ঢুকতে পারে কিন্তু বের হওয়ার সময় বড় তরঙ্গগুলো বের হতে পারে না। ফলে শক্তিটা ওখানে সঞ্চিত থাকে, মানে ভিতরে তাপমাত্রা গরম থাকে। এটা হচ্ছে আমাদের সবুজ বাড়ি। আর পৃথিবীতেও একই ঘটনা ঘটে। আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে, সূর্য থেকে যখন তাপ আসে, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যগুলো সহজে প্রবেশ করে, আবার পৃথিবী যখন তাপটা ছেড়ে দেয়, বিকিরণ করে, তার ম্যাক্সিমাম তাপগুলোই এই বায়ুমণ্ডলটা আটকে রাখে, ফলে বায়ুমণ্ডলটা আটকে রেখে পৃথিবীকে গরম রাখে। আর এই যদি বায়ুমণ্ডল না থাকতো পৃথিবী, তাহলে বরফে আচ্ছাদিত হতো বা কি হতো, পৃথিবী খুবই ঠান্ডা হতো। এই জন্য বায়ুমণ্ডলটা অনেকটা গ্রিন হাউসের সবুজ বাড়ির মতো কাজ করে। আর গ্রিন হাউস গ্যাস কি? যে গ্যাসগুলো আমাদের পৃথিবীর তাপমাত্রা কমিয়ে দিচ্ছে। এখন বলতে পারেন যে তাহলে তো আমাদের বায়ুমণ্ডল ভালো কাজই করতেছে, পৃথিবী গরম হওয়া দরকার। আসলে পৃথিবী গরমও হওয়া দরকার নেই, ঠান্ডা হওয়ার দরকার নেই, যা আছে তা থাকাই ভালো। কারণ বেশি গরম হয়ে গেলে আমাদের অ্যান্টার্কটিকা বা দুই গোলার্ধে যে বরফগুলো রয়েছে, ওগুলো গলে গিয়ে সমুদ্রের পৃষ্ঠের তাপমাত্রা উচ্চতা বেড়ে যাবে, ফলে নিচু দেশগুলো কি হবে? ডুবে যাবে। দেশগুলো ডুবে যাবে, তারা বরফ থেকে রেহাই পাবে, কিন্তু আমাদের ক্ষতি হবে, আমাদের বা সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলো বা মালদ্বীপের মতো দেশগুলো। তাহলে গ্রিন হাউস গ্যাসগুলো, অর্থাৎ যারা পৃথিবীতে তাপমাত্রা বেশি ধরে রাখে, গরম বেশি করে, যেমন কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প হতে পারে, অ্যামোনিয়া, অর্থাৎ এই গ্যাসগুলো নিঃসরণ কমানোর জন্যই পৃথিবীব্যাপী এত চিল্লাচিল্লি হচ্ছে বা পরিবেশবাদীরা এত কথাবার্তা বলে। এখন আমরা বলার চেষ্টা করি, এখন আমাদের প্রশ্ন উত্তরগুলো সব পাইলাম কিনা। আসলে সব প্রশ্ন উত্তর আমরা এখনো জানি না, যা পড়াইলাম।
কোনটা কোনটা পাই নাই সেটা দেখে। মানব দেহের বাহুর চাপ কত? 1 atm এন্ড বাহুর চাপ আমরা কিভাবে নিয়ন্ত্রণ করি? বাহু মানে আমাদের শরীরে যে 1 atm চাপ প্রয়োগ করতেছে, তাহলে এই চাপটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করি? এই যে আমাদের শরীরে ব্লাড প্রেশার আছে না, আমাদের নিচে তো ব্লাড আছে, ওগুলো তো চাপ দেয় ভিতর থেকে বাইরের দিকে, আর বাইরে থেকে বাতাসটা চাপ দেয় আমাদের। কারণ আপনারা মনে করতেছেন যে আমাদের শরীরে চাপ মনে হয় খুব কম। শরীরের চাপ কম কিনা এটা বোঝার জন্য যদি বোঝানো যেত আপনাকে, কিভাবে বোঝানো যায়, কোনো কিছু যদি শূন্য, অর্থাৎ এটার মধ্যে বাতাস সব বের করে নিলেন, বাতাস যদি বের করে নেওয়া যায়, সে যত আহ, ওখানে যদি হঠাৎ করে কি বলি আমি, আচ্ছা চাঁদে গিয়ে উদাহরণটা দেই। চাঁদে গেছেন আপনি, হ্যাঁ, চাঁদে গেছেন, ওই চাঁদের জন্য যে স্যুট পরা হয়, স্যুট, পৃথিবীতে তো বায়ুমণ্ডল চাপ দিচ্ছে, চাঁদে গিয়ে আপনার রক্তের চাপ ঠিকই আছে, ওখানে তো বায়ুমণ্ডল নাই, তাহলে আপনার বাইরে থেকে কে চাপ দিবে? বাইরে থেকে চাপ দেওয়ার জন্য এই যে আপনি মানুষ, আপনার চাঁদে একটা স্যুট পরিধান করতে হয়, ঠিক আছে? তাহলে আপনার রক্তচাপ বাইরের দিকে দিচ্ছে, আর ওই স্যুটের মধ্যে যে গ্যাস আছে সেই গ্যাসটা আপনার ভিতরের দিকে চাপ দিচ্ছে, তাহলে এই জন্য আপনার কোনো ক্ষতি হচ্ছে না। চাঁদে যেহেতু বায়ুমণ্ডল নাই পৃথিবীর, তাহলে ওখানে স্যুট পরতে হচ্ছে স্পেশাল। ইন কেস এই যে আমাদের এই স্যুটটা পরলেন না, আপনি বললেন যে আমি একটু স্যুটটা খুলি, তাহলে কি হবে? আপনার রক্তের চাপটা ঠিকই থাকতেছে, কিন্তু বাতাসের চাপটা আর থাকতেছে না, কারণ বায়ুমণ্ডল নাই, আপনারা ছোটো পরেন নেই। তাহলে এই যে রক্তের চাপটা তখন কি হবে? কেউ তো আর প্রশমিত করবে না, তখন রক্ত ফেটে শিরা গুলো ফেটে গিয়ে বের হয়ে আসবে আপনার শরীর থেকে, এই পরিমাণ চাপ আছে ওখানে, ঠিক আছে? তার মানে এই জন্য স্পেস স্যুট পরা জরুরি, না হলে আপনার ভিতরে রক্তক্ষরণ হয়ে আপনি মারা যাবেন। তাহলে এখন উল্টা দিক দিয়ে বোঝার চেষ্টা করেন, তাহলে চাঁদে গিয়ে তো অনুভব করলেন যে কি পরিমাণ চাপ শরীর দিচ্ছে আমাদের, ঠিক আছে? তাহলে এটা আমরা এইভাবে কন্ট্রোল করি, রক্তচাপ শরীর থেকে বাইরের দিকে চাপ দেয় আর বাতাস ভিতরের দিকে চাপ দেয়, এই দুটাই পরস্পরকে বিপরীত করে ক্যান্সেল আউট করে, ফলে আমরা কোনো চাপই অনুভব করি না, মনে হয় যে চাপই নাই। লিফটের ওজনহীনতা, দাঁড়িপাল্লার মাপ, জিটি ইত্যাদি সবই বলছি, এখান থেকে এটা বলিনি। কসমোলজি মানে যে মহাকাশ সংক্রান্ত যে বিজ্ঞান, কসমিক রে, এই যে মহাজাগতিক রশ্মি, আমরা প্রথম দিন আহ আচ্ছা মহাজাগতিক রশ্মির আমরা সম্ভবত ওই যে আমাদের বিভিন্ন রশ্মিগুলো পড়ছিলাম তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে, এটা একটা রশ্মি যার তরঙ্গ দৈর্ঘ্যটা আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে নেই। আমাদের ওই যে প্রথম ক্লাসে যে চার্ট দেখাইছিলাম ওখানে হয়তো আছে, অথবা আপনি একটু গুগল করে দেখে নিন যে তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে মহাজগতে যে বিভিন্ন আলোক রশ্মি রয়েছে সেগুলো তো তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে তো কাউকে আল্ট্রাভায়োলেট বলতেছি, কাউকে দৃশ্যমান বলতেছি, কাউকে ইনফ্রারেড বলতেছি, এগুলো তো আমরা নাম দিয়েছিলাম, তাই না? তাহলে এরকম তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী একটা রের নাম হচ্ছে কসমিক রে। আর কসমিক ইয়ার মানে কি? এই যে লাইট ইয়ার আছে, কসমিক ইয়ার আছে, এটা একটু বলি যেহেতু চলেই আসছে। হ্যাঁ, 1 মিনিট একটু মিশাই আমি এখান থেকে। ওকে, লাইট ইয়ার মনে করেন, লাইট ইয়ার আগে বলি। লাইট হচ্ছে, তো আপনারা জানেন 1 সেকেন্ডে কত কিলোমিটার যায় আলো? 1 সেকেন্ডে যায় আলো 3 লক্ষ কিলোমিটার। 1 সেকেন্ডে যায় আলো 3 লক্ষ কিলোমিটার। তাহলে 1 বছরে যেটা যায় একটা আলো, 1 বছর, সেটা হচ্ছে তার 1 আলোকবর্ষ। তার মানে 1 আলোকবর্ষ আমরা অনেক সময় দেখি না, এই গ্রহ এত আলোকবর্ষ দূরে আছে, এই গ্রহ এত আলোকবর্ষ দূরে আছে বলা হয়। তার মানে আলোতে 1 সেকেন্ডে 3 কিলোমিটার, 3 লক্ষ কিলোমিটার যায়, তার মানে 1 বছরে কতটুকু যায়? এটাকে কল্পনা করা যায়? অনেক অনেক দূরে যায়, তাই না? তাহলে এটা হচ্ছে আলোকবর্ষ। আচ্ছা, এখন অনেক সময় বলা হয়, আচ্ছা আরেকটা প্রশ্ন বলি এর সঙ্গে রিলেভেন্ট, ব্ল্যাক হোল নিয়ে কথাবার্তা। আচ্ছা 1 মিনিট, আমরা একটা ফোন আসছে, কেটে দেই। আচ্ছা, কি বলছিলাম, ব্ল্যাক হোল। এখন এরকম অনেকগুলো পদার্থ আছে, পদার্থই বলতেছি, গ্রহ উপগ্রহের মতনই, যে আমরা তো জানলাম যত একটা বস্তুর ভর বেশি হয়, যত বড় হয় সেটা তত বেশি আকর্ষণ করে, তাই না? তাহলে অনেক বস্তু আছে যেগুলোর ভর এত বেশি যে ওখান থেকে এই আলো যে বের হবে, আলোও বের হতে পারে না, মানে আলোকেও টেনে নেই। মানে তার মানে বোঝেন এর ভরটা কেমন হয়। আমরা পৃথিবী থেকে আলো ছুড়লে তো আলো যায়, তাই না? তাহলে একটা বস্তুর ভর কি পরিমাণ হইলে যে এর থেকে আলো বের হতে পারে না, অর্থাৎ আলোটাকেও সে টেনে নেয় এর আকর্ষণের কারণে, সেই বস্তুগুলোকে ব্ল্যাক হোল বলা হয়, কারণ ওটা ব্ল্যাক দেখা যায় বা কোনো আলো দেখা যায় না ওখান থেকে, আলোকেও টেনে নেয়, ঠিক আছে? আচ্ছা আমরা একবার আসি
আমাদের হচ্ছে কসমিক ইয়ার নিয়ে। আমাদের তো জানি একটা সৌরজগৎ আছে, আবার আমরা এখানে কি বলবো, সূর্যকে কেন্দ্রে যে গ্রহ উপগ্রহগুলো রয়েছে সেগুলো একটা সৌরজগৎ। তারপরে আমরা একটা হচ্ছে কি বলে এটাকে, উম, আমরা একটা ইউনিভার্সের মধ্যে আছি। এরকম কতগুলো ইউনিভার্স আছে আমাদের। বাংলাটা কেন জানি এই মুহূর্তে মনে পড়তেছে না। আমাদের কি বলতে পারে, ইউনিভার্স, গ্যালাক্সি বলে, হ্যাঁ। আমরা একটা গ্যালাক্সির মধ্যে আছি, এখানে বিলিয়ন বিলিয়ন ডলার, এরকম হাজার হাজার গ্যালাক্সি রয়েছে। আহ ঠিক আছে। এখন আমাদের কসমিক ইয়ারটা হচ্ছে, আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে আমাদের যে সোলার সিস্টেমটা রয়েছে, হ্যাঁ, সোলার সিস্টেম কোনটাকে বলতেছি, সূর্যকে কেন্দ্র করে যে গ্রহ উপগ্রহ রয়েছে সেটা সোলার সিস্টেম। আর এটা হচ্ছে আমাদের আছে একটা গ্যালাক্সির মধ্যে। এই সোলার সিস্টেমটা একটা, এই একবার আমাদের গ্যালাক্সিটাকে ঘুরে আসতে যে সময় নেই সেটা হচ্ছে তার কসমিক ইয়ার, মানে যত বছর লাগে সেটা হচ্ছে তার কসমিক ইয়ার। তাহলে শুধু আমরা পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরতেছি তা না, এই সূর্যকে সহ যে আমাদের সৌরজগৎটা আছে, এই সৌরজগৎটা পুরোটা আমাদের আবার গ্যালাক্সির চারদিকে ঘুরতেছে। এই ঘুরে আসতে যে সময়টুকু লাগে মিল্কি ওয়ে ঘুরে আসতে, সেটাই হচ্ছে আমাদের সৌর, কি বলতে পারি আমরা, কসমিক ইয়ার আর কি। ওকে, আর কি প্রশ্ন থাকতেছে এখানে? ভর, দ্রাঘিমা, ব্ল্যাক হোল, মোটামুটি এগুলোই আর কি। এখন আপনাদের আর কিছু জানার আছে কিনা আমাকে একটু বলবেন। আচ্ছা, এখানে আমার সিলেবাসে একটু পয়েন্ট মিস হয়েছে, এখানে আসলে এগুলো নিয়ে প্রশ্ন আসেনি তো। এগুলো নিয়ে, আচ্ছা, এই যে পাস্তুরাইজেশন আমি বায়োলজি ক্লাসে পড়াবো। আর ডিজাস্টার ম্যানেজমেন্ট এগুলো আসলে বানায় বলা যাবে আর কি। পলিউটেড ওয়াটার এগুলো বানায় কথাবার্তা বলা যাবে। অক্সিজেন নিয়ে আমি বলে ফেলছি। কার্বন ডাইঅক্সাইড নিয়েও হালকা পাতলা বলা হয়ে গেছে আর কি। কার্বন ডাইঅক্সাইড তো আমাদের জন্য ক্ষতিকারক হলেও গাছের জন্য তো ভালো, তাই না? সে তো খাদ্য তৈরি করতে গেলে কার্বন ডাইঅক্সাইডই ইউজ করে। তো আমাদের এই যে পাস্তুরাইজেশন বা ডিজাস্টার নিয়ে বলবো না, এগুলো নিয়ে আসলে বানাই বলতে হবে, লিখতে হবে। ওয়াটার পলিউশন নিয়ে বলতেছি না, আর নাইট্রোজেন নিয়েও বলতেছি না। নাইট্রোজেন নিয়ে বলার মতো অনেক কিছুই আছে। কিরকম, আমাদের তো মেইন সারগুলো নাইট্রোজেন জনিতই সার, মানে গাছের যে সারগুলো আমরা প্রয়োগ করি বা আমাদের চিকিৎসা, কি বলে এটাকে, কৃষিকাজে। নাইট্রোজেনটা কিভাবে মানে পৃথিবীতে আসে বা বাতাসে তো 78% আছে, এটা কিভাবে আসে মাটিতে? এই যে বজ্রপাতের সময় নাইট্রোজেন যে গ্যাসটা আছে বাতাসে, এটা নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদি পরিণত হয়, হ্যাঁ। এটার সাথে আবার পানি, বজ্রপাতের সাথে পানি যখন হয়, এটা মিলে অ্যাসিড রেইন হতে পারে, অথবা ডিরেক্টলি এটা মাটিতে পড়ে মাটিগুলো শোষণ করে মাটিতে আহ গাছপালাগুলো এইভাবে নাইট্রোজেনের সারগুলো গ্রহণ করতে পারে, হ্যাঁ। নাইট্রোজেনটা গ্রহণ করে গাছপালা বৃদ্ধি পায়। আর গাছপালা যে ফল উৎপন্ন করে সেটা আবার আমরা খাই, আমরা খেয়ে আমরা মারা যাই, মারা গিয়ে আমরা পচে যাই, পচে গেলে আবার নাইট্রোজেন সারটা আবার গাছের কাছে ফেরত আসে। আবার কিছু সংখ্যক গ্যাস আকারে উড়ে যায় নাইট্রোজেন, মিথেন গ্যাস হয়ে, মিথেন গ্যাস না তো, যে কোনো নাইট্রোজেন ঘটিত কোনো গ্যাস হয়ে উড়ে যায়। অর্থাৎ এইভাবে নাইট্রোজেনের একটা চক্র বলতে পারি এটা আমরা, এই আর কি। অনেকটা পানি চক্রের, ছোটকালে যে পড়ছিলেন পানি চক্র, যে সমুদ্রের থেকে পানিটা বাষ্প হয়ে উড়ে যায় আবার ঠান্ডা হয়ে আহ বৃষ্টির সাথে পড়ে যায়, এইভাবে চলতে থাকে আর কি। তো যাই হোক, নাইট্রোজেনটুকু আসে নাই পরীক্ষায় এই যাবৎকালে, এই জন্য এটা আলোচনা করিনি, একটু বলে দিলাম এটাও। এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলতে পারেন। আমাদের আজকে ক্লাসটা এতটুকুই সংক্ষিপ্ত হবে। আর নেক্সট ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হবে আশা করতেছি, কারণ এটা শরীরে যত রোগ শোক আছে, এটা নিজের জন্য জানা দরকার, পরীক্ষার জন্য জানা দরকার। এগুলো প্রশ্ন বেশি আসে আপনারা যদি প্রশ্নকে অ্যানালিসিস করে থাকেন। সামনে ক্লাসটা আশা করি খুবই ইন্টারেস্টিং হবে আর কি। আর আমার গত 2-3 সপ্তাহ থেকে ব্যস্ততা বেশি ছিল, এই জন্য শুক্রবারে ক্লাস নিচ্ছি, এবং নেক্সট ক্লাস থেকে আমি ফ্রি হয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে সাবজেক্টটাও খুব ইন্টারেস্টিং, এবং আশা করি স্লাইডও একটু ভালো হবে। আশা করি সামনের ক্লাসটা আপনারা উপভোগ করবেন। আজকে ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন, বা কোনো মতামত থাকলে বলেন, আমি ক্লাস এখনই শেষ করে দেব। সময় নষ্ট করা যাবে না, যে কোনো একজন বলেন, হ্যাঁ। আচ্ছা, সেলিম রেজা ভাই আছেন কিনা? আপনি একটু আজকে ক্লাস সম্পর্কে একটু রিভিউ দেন। জি স্যার, আমি আছি স্যার। আমার মনে হয় স্যার ক্লাস টাইম ডিউরেশনটা একটু বেশি হয়ে যাচ্ছে, যার কারণে স্যার মনোযোগ ধরে রাখা একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে ও দাঁড়ায়। আচ্ছা, আমার মনে হয় ক্লাস মানে টাইম ডিউরেশন একটু কমালে ভালো হয়।
হ্যাঁ, আজকে কিন্তু এই ক্লাসটা যদি হ্যাঁ, আপনার অন্য দিনের এই তুলনায় আরো ক্লাসটা যদি সংক্ষিপ্ত ডাবল হয়ে গেছে ক্লাসে আজকে। নেওয়া যেত তাহলে মনে হয় ভালো হতো, বুঝতে সমস্যা থাকতো না আর কি, আচ্ছা, অনেক অনায়াসে বোঝা যেত। জি, বুঝতে পারছি। আসলে বিজ্ঞানটা তো অনেক বড় একটা সিলেবাস, সেখানে মাত্র 50 মার্ক দিয়ে রাখছে। হ্যাঁ? এই 50 মার্কের জন্য আবার আপনাদের যারা এখানে মানে আপনাদের আসলে 50 টা ক্লাস নিলে প্রতিটা কনসেপ্টই ক্লিয়ার হতো। কিন্তু এটা আসলে অনেকটা ফিজিবল হচ্ছে না। আপনাদের যে কোচিং ম্যানেজমেন্টেরও তো একটা বিষয় আছে। 50 মার্কের জন্য যদি আপনাদের এতগুলো ক্লাস দেয়, তাহলে টোটালি এটা একটা বিষয়। এটা বিষয়টা আপনাদের একটু কনসিডারে রাখতে হবে। এটা আসলে মার্কও কম। তো সব মিলেমিশে একটা অপটিমাম লেভেল পর্যন্ত রাখার চেষ্টা করছে ওনারাও। আমিও চেষ্টা করতেছি। প্লাস রেকর্ড দেওয়া হবে তো সেক্ষেত্রে ভয়ের কিছু নেই। রেকর্ডগুলো বারবার শুনবেন। প্লাস কোনো সমস্যা হলে আর আমাকে এই কোর্স শেষ হওয়ার পরেও বা আগেও বা মাঝামাঝি সময়েও আপনারা জানতে চাইতে পারেন। কোনো সমস্যা নাই। আপনাদের অ্যাডমিন প্যানেলের মাধ্যমে আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে পারবেন। এই আরকি। প্লাস লেকচার শিট গুলো দেওয়ার চেষ্টা করব। আর মেইনলি আমি কনসেপ্ট গুলোকে হিট করার চেষ্টা করেছি যে কনসেপ্ট জানলে যখন পড়বেন না, রিডিং পড়া বাংলা রিডিং নিজেরাই পড়তে পারবেন। ওটাকে জন্য আর কারো দরকার নেই। কিন্তু পড়তে গিয়ে যদি কনসেপ্টই না বোঝেন তাহলে বারবার মুখস্থ করতে হবে। আর মুখস্থ করলে ভুলে যাবেন। কেন মুখস্থ করার কিছু নেই। আপনাদের যে প্রশ্নগুলো আসে এই কিছু মুখস্থ জ্ঞান দেয়, তাছাড়া মেক্সিমামই কনসেপচুয়াল বিষয়গুলো দেয়। যাই হোক, আম তারপরও ক্লাস সেলিম রেজা ভাই যেহেতু বলতেছিলেন, তারপর কেমন আমার যেহেতু আমি অনলাইন প্ল্যাটফর্মে নতুন, আমাকে একটু বারবার প্রতি ক্লাসে রিভিউ নিতে হচ্ছে। কারণ এদিকে জি, আপডেট জি, হবো তো। স্যার আপনার ওভারঅল স্যার ওভারঅল আপনার ক্লাস নিয়ে কোনো কমপ্লেন নেই মোটামুটি, স্যার বোঝা যায় কথাগুলো আপনার, মানে কথার বাচনভঙ্গি বা মানে কথার স্পিড মানে সবকিছু মিলিয়ে বোঝা যায়, অনেক সুন্দর, উপস্থাপনাটা অনেক সুন্দর লাগে। এটা নিয়ে কোনো কমপ্লেন নেই আপনার বিরুদ্ধে। তবে টাইম ডিউরেশনটা একটু বেশি হয়, এটাই আর কি। ধন্যবাদ স্যার। আহ ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন গ্রুপ থেকে লিভ নিচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।